বাহ, আপনার হাসিটা তো বেশ সুন্দর। নরপিশাচের মতো বড় বড় দুইটা দাঁত বের করে ভেটকি মেরে হাসি দিচ্ছেন, আবার আমি বলছেন আমার হাসি দুনিয়ার সবচেয়ে বিশ্রী হাসি। এই কি বলেন আপনি? আমি নরপিশাচের মতন বড় বড় দাঁত বের করে হাসি দিচ্ছি? আপনি জানেন আমার এই দাঁতের উপরে শতাধিক ছেলেপেলে ফিদা হয়ে বসে আছে। তারা আসতে যেতে আমার দাঁতের তারিফ করে। যেসব ছেলে আপনার দাঁতের তারিফ করে তাদের একটারও রুচি নেই, বুঝেছেন? এই যে, একদম উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না। যারা আমার দাঁতের তারিফ করে তারা সবাই আমার দাঁতের কিউটনেস দেখেই তারিফ করে। সব কটা চামচিলা মুরগি, একটারও প্রশংসার সংজ্ঞা জানে না। সব কটা আপনাকে খুশি করার জন্যই বলে, যাতে করে আপনার বেকাপ্পা চেহারার সঠিক তারিফ শুনে ডিপ্রেশনে চলে না যান। আকাশের বাচ্চা, তুই এখনো ঠিক হলি না। তোর ম্যানাজিমের বরাবরের মতোই সমস্যা আছে। আপনার তুইও বরাবরের মতো ঘাটতারা। আচ্ছা বাদ দেখুন এই টপিক, কারণ ঘাটতারা বা ঘাড়ামি করাটা তোর রক্তের সাথে মিশে আছে। জানিস যেহেতু, তাহলে লাগতে আসিস কেন? সরি ডিয়ার, ভুল হয়েছে। ইটস ওকে। আচ্ছা তুই হঠাৎ এখানে? অ্যাডমিশন টেস্টের র্যাঙ্কিং বোর্ডটা দেখার জন্য যাচ্ছিলাম, কিন্তু তুই এখানে কেন? আমি এই কলেজে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়েছি। ও ভালো, কত নাম্বার র্যাঙ্কিং আছিস তুই? সেটা র্যাক্সিং বোর্ডে গিয়েই দেখে নে। ঠিক আছে, আচ্ছা এখন চললাম। ওকে ঠিক আছে, যা। তবে শোন, মাথা ঘুরে পড়ে যাস না যেন। মাথার ঘুরবার মতো করুণ দশা আমার কোনোদিনও হয়নি, আর আগামী তো হবে না। তাহলে তো ভালোই। তারপর আপনাকে রেখে র্যাঙ্কিং বোর্ড চেক করার জন্য চলে আসলাম। র্যাঙ্কিং বোর্ড দেখতে এসে নিজের পজিশন চেক করতে দেখি আমার উপরে কেউ একজন নিজের অবস্থান ধরে রেখেছে, আর আমি 2 নম্বর পজিশনে রয়েছি। আমার উপরে যে নিজের পজিশন উঠেছে সে কেউই না, সে হলো আফরা, যেটা দেখে মাথা ঘুরতে আরম্ভ করলো। আফরা এই জন্যই তাহলে আমার মাথা ঘুরবার বিষয়টা নিয়ে কথা বলছিল। কিন্তু হঠাৎ করে মেয়েটা পড়ালেখা এমন উন্নতি করলো কি করে? 8ম শ্রেণীর পরীক্ষায় যে মেয়ে কিনা কোনো মতে পাশ করেছে, আজ সেই মেয়ে কিনা মেডিকেল টেস্ট পরীক্ষায় নিজের পজিশন সবার উপরে নিয়ে এসছে। বাহ, বেশ পরিবর্তন দেখছি মেয়েটার। তবে যাক, আমিও খুশি তার এমন পরিবর্তনে, কারণ মেয়েটা স্কুল লাইফে আমার পিছনে পাগলের মতো ছোটাছুটি করতো। আমি তাকে হাজার বুঝিয়ে লাইনে আনতে পারিনি, কিন্তু শেষ টাইমে সে আমাকে জ্বালাতন করার সময় যখন তার বাবার হাতে নাতে ধরা খায়, তখন তাকে তার বাবা জোর করে শহরের অন্য একটি স্কুলে অ্যাডমিশন করিয়ে দেয়, আর আমার সাথে যোগাযোগ বন্ধ করে সব রকম পায়তারা করে দেয়। কিন্তু তারপরেও আপনার আমার কাছে ছুটে এসেছিল আমার হাত ধরে পালাবে বলে। কিন্তু আমি সেদিন তাকে নিরাশ করি, কারণ প্রথমত আমি তাকে ভালোবাসি না, তাছাড়া সে আমার বংশের থেকে অনেক উচ্চ বংশের মেয়ে, তাই তার সাথে ভালোবাসা নামক কোনো সম্পর্কেই আমি জড়াইনি। ছোটকাল থেকেই আমার একটাই লক্ষ্যমাত্রা, যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মায়ের জন্য কিছু করব। তাই তার ডাকে আমি সাড়া দিইনি, এবং সেই সময় যখন সে আমার হাত ধরে পালাতে চায়, তখন তার হাত আমি আপন করে নিইনি। মেয়েটা যেদিন আমার দিকে মায়াভরা চাহনিতে তাকিয়েছিল, তা সেই চাহনির বিপরীতে বলেছিলাম আমাকে পর আশা ছেড়ে দিয়ে নিজেকে সবার উপরে পজিশনে নিয়ে যেতে, তখন সে আমাকে পেলেও পেতে পারে। সেদিন মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেছিল, আর আমার বলে সেই কথার প্রতিফলন আজ আমি র্যাঙ্কিং বোর্ডে দেখতে পাচ্ছি। মনমরা হয়ে মেডিকেলের ক্যাম্পাস থেকে বেরিয়ে এলাম, কারণ নিজের পজিশনেই প্রথমবারের মতো দ্বিতীয় স্থানে দেখতে পেলাম। মেডিকেল ক্যাম্পাস থেকে বেরোতেই সেই চিরচেনা ডাক, এই বিশ্রী হাসির অধিকারী, এদিকে আয়। আপনার ডাকে কোনো জবাব না দিয়ে তার দিকে এগিয়ে গেলাম। তার কাছে যেতে সে আমাকে জিজ্ঞাসা করলো, কিরে, ঠিক আছিস তো তুই? আমি ঠিক আছি। ঠিক যে আছিস সেটা তো চেহারার হাবভাব দেখেই মোটেও বোঝা যাচ্ছে না। চুপসে গেলাম একদম, কারণ সত্যি আমার মুখের অবস্থা 12টা বেজে আছে। আচ্ছা শোন, টেনশন নিস না, আরো হার্ড ওয়ার্ক কর, তাহলে হয়তো আমাকে টক্কর দিতে পারবি। আপনার মজা নিছিস আমার সাথে? মজা নেওয়ার মতো মানুষ তো তুই না, তুই হলো বিশ্রী হাসির অধিকারী। তোর হাসিটাই তো জোকারের মতন, এরপর এক্সট্রা করে আর মজা নিতে হয় নাকি রে? আমার হাসিটা যখন এতই বিশ্রী, তাহলে স্কুল লাইফে আমার পিছনে পড়েছিলি কেন রে? কারণ তোর এই বিশ্রী হাসিটাই আমার কলিজায় রক্ত খনন করে। আর তাছাড়া তোর হাসিটা সত্যিকারের অনেক সুন্দর, যে সৌন্দর্যের কোনো বিবরণ দেওয়া যায় না। সুন্দরের বিবরণ সুন্দর, মহা সুন্দর, মনোমুগ্ধকর, এরপর আর জানা নেই আমার। তাই আমি উচ্চ লেভেলের বিবরণ দেওয়ার জন্য বিশ্রী শব্দটা জুড়ে দিয়েছি। তবে যদিও বিশ্রী শব্দটা বাজের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু আমি সুন্দরের অসীম বিবরণে বিশ্রী শব্দটা ব্যবহার করি। তুই আমার কথায় কিছু মনে করিস না প্লিজ। বাহ, কাব্যিক হয়ে গেছিস দেখি। তুই তো আগে এমন ছিলি না।
সে আমি বহুকাল আগ থেকেই। আর আমি আগেও এমন ছিলাম, কিন্তু তুই কখনো আমায় সেভাবে নোটিশ করিসনি, তাই আমার আচরণ তোর কাছে অজানা লাগছে। হতে পারে। আচ্ছা, তুই কি আমায় এখনো ভালোবাসিস? আকাশ, ভালোবাসার ভূত মাথা থেকে নেমে গেছে আমার, কারণ উপরের পজিশন ধরার তাগিদে এসব চিন্তাভাবনা নিজের অজান্তেই মাথা থেকে বেরিয়ে গেছে। তবে সত্যি বলতে কিছুটা অনুভূতি এখনো জীবিত আছে নিজের ভেতর তোর জন্য, তবে সেটা ভালোবাসে কিনা আমার জানা নেই। আপনি তুই অনেক বদলে গেছিস রে। স্কুল লাইফে তোর অঙ্গভঙ্গি বা তোর আচরণে আমাকে পাওয়ার একটা ধারণা ছিল, যেটা তোর মাঝে এখন আর আমি দেখতে পাচ্ছি না। আকাশ, দেখতে পাবি কি করে? আমাকে তুই উপরে উঠবার সিঁড়ি ধরিয়ে দিয়ে সেই সিঁড়ির থেকে নিজের হাত সরিয়ে নিয়েছিস। তুই একটা বার ভাবিসনি যে আমি উপরে উঠবার সিঁড়ি থেকে হোঁচট খেয়ে নিচে পড়ে যেতে পারি? জানিস, আমি আমার জীবনের এই 5টা বছর পুরোপুরি একা কাটিয়েছি। আমি এই 5 বছরে বহু হাজার বার তোর জন্য চোখে জল ফেলেছি, কিন্তু তুই আমার থেকে হাজার মাইল দূরে বসে নিজের লাইফ লিড করায় ব্যস্ত ছিলি। আমার চোখের পানির একটা বারের জন্য মুছে দিতে আমার কাছে আসিস নেই। আমার সেই কান্না কিন্তু আপনা আপনিই বন্ধ হয়ে গেছে, আর আপনা আপনি নিচের ভেতরে উপরে ওঠার জেদ চড়ে বসেছে। তুই যদি আমার সিঁড়ি ধরে রেখে আমার সাথে থাকতি, তাহলে আজও আমার অঙ্গভঙ্গিতে তোর জন্য পাগলামো দেখতে পেতি। কিন্তু তোরা তো সবাই স্বার্থপরতা করেছিস আমার সাথে, তাই নিজের জীবন উপরে উঠবার পায়তারা করে একটি রুটিন বানিয়ে নেই। সেই রুটিনে পড়ালেখা আর খানাপিনা ছাড়া কিছুই নেই, যার জন্যই আমি আজকে এখানে। আর আমার রুটিনের অংশ কোনো দিনও হতে পারবি না তুই, কারণ মানুষের লাইফে একটাই লক্ষ্য মাত্রা থাকে, সেটা আমি নিজের রুটিন করে বুঝতে পেরেছি। তার জন্যই আমার চঞ্চলতা কমে গেছে তোর জন্য। আপনার কথা শুনে বুকের ভেতরে মোচড়াতে আরম্ভ করলো। মাঝামাঝি রকমের এক দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে। তখনই সে আবার আমায় বলে উঠলো, আকাশ, তোর চাহনিতে দুই পক্ষকেই দেখতে পাচ্ছি আমি। প্রথম পক্ষ তুই আফসোস করছিস, দ্বিতীয় পক্ষ তুই নিজেকে সামলাতে চাচ্ছিস। সো আমি বলি কি, অতীতকে ভুলে গিয়ে সামনে আঁকা। হুম। এবারে যা তাহলে নিজের ক্যাম্পাস দেখে আয়। আমি আমার ক্যাম্পাস দেখে এসেছি, তোর আর আমার ক্যাম্পাস তো ভিন্ন, তাই আমার ক্লাসের কয়েকজনের সাথে পরিচয় হয়ে আসি। চুপচাপ আপনার কথা মতন সেখান থেকে চলে আসলাম। আপনার মতো চলে গেল। তবে আপনার বলা কথাগুলো এখনো সুজের মতো কলিজার মধ্যে বেঁচছে। কেমন যেন একরকমের লাগছে নিজের মনের ভিতরে। তা মনকে সামলে নিয়ে নিজের ক্যাম্পাসে দেখে নিলাম। কিছুক্ষণ নিজের ক্যাম্পাসে থেকে বেরিয়েছি ক্যাম্পাস থেকে। কিন্তু ক্যাম্পাস থেকে বেরোতে দেখি আপনার কয়েকজন ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। আর সেই ছেলেগুলোর মধ্যে একজন আপনার কাঁধে হাত রেখে তার সাথে হাসি ঠাট্টা করছে, যেটা দেখে কিনা আমার চলার গতি সেখানেই থেমে গেছে। আমি এক নয়নে আপনার দিকে তাকিয়ে আছি, আমার চোখের পলকে পড়ছে না। কিছুক্ষণ পর অনুভব করলাম চোখের কোণে পানি জমা হয়েছে। হাত দিয়ে চোখের পানিগুলো মুছে ফেললাম। দূর থেকে আপনার আমার এই জিনিসটা লক্ষ্য করেছে, তাই সে আমার দিকে গিয়ে আমায় বলল, এইরকম চোখের পানি বহুতবার নীরবে আমিও ছড়িয়েছি। বিশ্বাস কর, একটা মানুষকেও পাইনি তখন যে কিনা আমার চোখের পানি মুছে দিবে। আর আমি কাঁদছি না, হুট করে কিছু একটা পড়েছে চোখের মধ্যে। ও ঠিক আছে, তাহলে নিজেকে সামলে নে। আর শোন, কখনো কারো সাহায্য বা সঙ্গ আশা করিস না, কারণ যে নিজের লাইফকে একা লিড করার ক্ষমতা রাখে সত্যিকার অর্থে সেই আসল মানুষ। আচ্ছা চললাম আমি, প্রথম দিন বেশ ভালোই আড্ডা জমেছে আমাদের। আপনারা আবারও তাদের সাথে চলে গেল, আর আমি চুপচাপ সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আপনারা তাদের কাছে গিয়ে সে নিজেই সেই ছেলেটার কাছে হাত রেখে তার সাথে কথা বলতে আরম্ভ করলো, যেটা দেখে কেন জানি আমার সহ্য ক্ষমতা নিজের অনুকূলে দাঁড়িয়েছে। তাই মুসকে একটা হাসিতে সেই জায়গা ত্যাগ করে সেখান থেকে চলে এলাম। কারণ কেউ একজন বলেছিল পুরুষ মানুষের সহ্য ক্ষমতা হারিয়ে গেলে নাকি মুসকে আসলে সেই ক্ষমতা আবার ফিরে আসে। সেই মহামানবের কথা মতন মুসকে হাসি দিয়ে সেই জায়গা ত্যাগ করেছে ঠিকই, তবে কিছুটা দূরে যাওয়ার পর চোখ জোড়া পানি বর্ষণ করতে আরম্ভ করেছে। তখন অচানক একটা মেয়ে আমার সামনে এসে টিস্যু পেপারে গিয়ে দিয়ে 2টা লাইন বলল, যেটা শুনে আমি পুরোপুরি পাথরের মতো হয়ে গেলাম। সে আমায় বলেছে পুরুষ মানুষ নাকি কাঁদে না, কারণ তারা কাঁদলে নাকি সাজে না। মেয়েটার আমার অদ্ভুত কথা শুনে শকড হয়ে গেছি। তখনই সে আবার বলে উঠল, মহাশয়, আমার কথাটাই বাস্তব, যাকগে বাদ দিন। আচ্ছা, আপনি কাঁদছেন কেন বলেন তো? মেয়েটার কথার কি উত্তর দেবো বুঝে উঠতে পারছি না, কারণ উত্তরটা আমার নিজেরই অজানা। সেখানে তাকে কি বলবো, তাই বানিয়ে একটা মিথ্যা কথা বলে দিলাম। আসলে অ্যাডমিশন টেস্টে পাশ করেছি, সেটার খুশিতেই চোখে জল এসেছে। মহাশয়, আপনার কান্নার কারণটা এটা নয়,
কারণ আমি বেশ কিছুক্ষণ আগে থেকেই আপনাকে ফলো করেছি। আপনি র্যাঙ্কিং বোর্ডের টপার মেয়েটার দিকে তাকিয়েছিলেন, আর কান্নার কারণটাও হয়তো সেই মেয়েটাকে ঘিরে। সো আমায় বলেন কি হয়েছে? দেখুন, সত্য বলতে আমি নিজেও জানি না যে আমার কান্নার আসল কারণটা কি। তবে আপনি ঠিকই ধরেছেন, সেই মেয়েটাকে ঘিরে হয়তো আমার কান্নার রহস্য লুকিয়ে আছে। মেয়েটার সাথে আপনার সম্পর্ক কি ধরনের? মেয়েটা আমার স্কুল ফ্রেন্ড এবং সে আমার স্কুল লাইফ থেকে পছন্দ করে, কিন্তু বর্তমানে সে কেমন যেন পাল্টে গেছে। মানুষ বলতেই পরিবর্তনশীল। সো আপনিও নিজেকে গুছিয়ে নিন, কারণ ওই আপুটা কিন্তু নিজের লাইফে এগিয়ে গেছে। হুম। সো আর ভাবনা চিন্তা বাদ দিয়ে সামনে অগ্রসর হয়ে যান, আর নতুন করে শুরু করেন সব কিছু। নতুন করে শুরু করবো মানে? আরে নতুন মানুষদের সাথে পরিচিত হয়ে অতীতকে ভুলে যান, কারণ অতীত আপনাকে শুধু কষ্টই দিবে। এটা ঠিক বলেছেন। আচ্ছা, এবার টপিকটা বাদ দিন। বাই দ্য ওয়ে, আপনি তো মনে হয় অ্যাডমিশন টেস্টে র্যাঙ্কিং বোর্ডে সেকেন্ড পজিশনে অবস্থান করেছেন। হ্যাঁ। শোনেন, আমি কিন্তু আপনার ক্লাসমেট। সো আমরা কি ফ্রেন্ড হতে পারি? অবশ্যই। আমি কিন্তু আপনাকে তুমি বলে ডাকবো। আচ্ছা। এই শোনো, তোমার নাম তো আকাশ। তোমার নাম কি? আমার নাম মেহেরুন। বাহ, সুন্দর নাম তো। ধন্যবাদ। ওয়েলকাম। আচ্ছা চলো আমরা অন্য কোথাও বসে আড্ডা দিই। ওকে, চলো। তারপর মেয়েটার সাথে ক্যাম্পাসের একটা ফাঁকা জায়গায় গিয়ে বসে অনেক সময় আড্ডা দিলাম। প্রথম দিনে আমরা বেশ ফ্রি হয়ে গেছি, আমাদের মাঝে নাম্বারও লেনদেন হয়ে গেছে। অনেকটা সময় দুজন দুজনের মধ্যে আড্ডা দিয়ে নিজের হোস্টেলে ফিরে আসলাম, আর মেহেরুনও নিজের হোস্টেলে ফিরে গিয়েছে। প্রথম দিনটা বেশ ভালোই কেটেছে। তাছাড়া হোস্টেলের রুমটা একদম মনের মতো হয়েছে আমার। রুমে এসে নিজের জিনিসপত্র গুছিয়ে রুমমেটদের সাথে পরিচিত হয়ে নিলাম, তাদের সাথেও বেশ আড্ডা দিলাম রুমে বসে। এভাবেই দিনটা কেটে গেল। ও আচ্ছা, আপনাদের তো আমার পরিচয় দিতে ভুলে গেছি। আমি আকাশ মাহমুদ। পরিবার বলতে বাসায় খালি মা আর একজন ছোট বোন আছেন। মা ছোটোখাটো একটা জব করে, আর ছোট বোন ক্লাস 5-এর পরীক্ষার্থী। আর আমি ডক্টর হবার স্বপ্ন নিয়ে মেডিকেল অ্যাডমিশন নিয়েছি। এছাড়া বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। এবার চলেন গল্পে ফিরে যাই। পরের দিন সকালে রেডি হয়ে ক্লাসে চলে গেলাম নিজের রুমমেটদের সাথে। স্যার এসে সবার সাথে পরিচিত হয়ে নিল, তবে আমার পরিচয় দেওয়ার প্রয়োজন পড়েনি, কারণ র্যাঙ্কিং বোর্ডের নামটাই আমার পরিচয় বহন করে বসে আছে। স্যার থেকে শুরু করে সবাই আমাকে এমনিতেই চিনে নিয়েছে। প্রথম দিন একদমই ক্লাস হয়নি, নিজেদের পরিচয় দিতে দিতেই ক্লাস শেষ হয়ে গিয়েছে। আজ ক্লাসে আসার পর নতুন আরও কয়েকজন মিলে তাদের সাথে পরিচিত হয়েছি, তবে সবাই নিজ থেকে এসেই কিন্তু আমার সাথে পরিচিত হয়েছে। ঘন্টা দুয়েক ক্লাসে থাকার পর ক্লাস ছেড়ে দিয়েছে স্যার, তাই ক্লাস থেকে বেরিয়ে গেলাম। মেহেরুনও আমার সাথে বেরিয়ে গেল, তবে মেহেরুন একা নয়, তার সাথে ক্লাসের আরও কয়েকজন দল পেতে আমার সাথে বেরিয়েছে। আমি ফ্রি মাইন্ডে সবার সাথেই মিশবার চেষ্টা করছি, সবাই কথা বলছিলাম এটা সেটা নিয়ে। তখন মেহেরুন বলে উঠল, আকাশ চলো, সবাই কোথাও বসে আড্ডা দেই। চলো। মেহেরুনের কথা মতো সবাই ক্যাম্পাসের একপাশে গ্যাসের উপর বসে আড্ডা দিতে আরম্ভ করলাম। সবাই নতুন বন্ধুবান্ধব পেয়ে বেশ খুশি, তাই সবাই আড্ডায় মেতে উঠেছে। কিন্তু আমার মধ্যে আপনাকে নিয়ে কেমন যেন এক কিউরিসিটি কাজ করছে যে মেয়েটা কি করছে। তাই হুট করে কাউকে কিছু না বলে আড্ডার মজমা থেকে উঠে গেলাম। আমার এমন অদ্ভুত আচরণ দেখে মেহেরুন জিজ্ঞেস করলো, এই আকাশ, কোথায় যাচ্ছ তুমি? মেহেরুন, আমার একটু কাজ আছে, তাই যাওয়া প্রয়োজন আমার। আচ্ছা চলো, আমিও তোমার সাথে যাব। আর বন্ধু বান্ধবরা তোমরা সবাই আড্ডা দাও, আমি আকাশের সাথে একটু যাচ্ছি, আমার একটু কাজ আছে ওর সাথে। আচ্ছা ঠিক আছে। মেহেরুনকে সাথে নিয়ে আড্ডায় মজমান থেকে দূরে সরে এলাম। তখনই সে আবার আমাকে জিজ্ঞেস করলো, আকাশ কোথায় যাচ্ছ? আপনার কাছে। আমি জানতাম তুমি এখন তাদের ফ্যাকাল্টিতেই যাবে। আমার আইডিয়াটা একদম ঠিক, কিন্তু তুমি যাচ্ছটা কেন? আমার মনটা না কেমন যেন ছটফট করছে, তাই ওর সাথে কথা বলতে যাচ্ছি। ও আচ্ছা চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। ওকে। মেহেরুনকে নিয়ে আপনার ফ্যাকাল্টিতে চলে এলাম। আপনার ফ্যাকাল্টিতে এসে দেখি আপনার গতকালে সেই ছেলেদের সাথেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছি। আর গতকালে সেই ছেলেটা আজও আপনার কাঁধে হাত দিয়ে রেখেছে, যেটা দেখে হুট করেই মাথার মধ্যে রাগ চেপে বসলো। তাই কোনো কথাবার্তা ছাড়াই ছেলেটার কাছে গিয়ে বললাম, ব্রাদার, আপনার কাছ থেকে হাতটা সরান। কেন ভাই, কি হয়েছে? ওর কাঁধে হাত দিলে সমস্যা কোথায়? অনেক সমস্যা, আপনার কাছ থেকে হাতটা সরান।
এই মিয়া, আমি ওর কাছ থেকে হাত সরাবো নাকি করব সেটা আমাদের ব্যাপার। আমরা দুজন ক্লাসমেট, আমরা একে অপরকে কিভাবে ট্রিট করব সেটা অবশ্য তোমার শেখাতে হবে না আমাকে। দেখ ভাই, মাথাটা খারাপ করিস না। সম্মান দিছি সেটা মাথা পেতে নিস, না হয়তো সম্মানটা বাদ দিয়ে রেখে বেয়াদবিমূলক আচরণ করব। ভাই কে রে তুই? আর তোর সম্মান আর অসম্মান দিয়ে আমার কি আসে যায় বলতো? আমি কি সেটা অবশ্যই তুই জানিস। শোন, তারপর তোকে আবার বলছি, র্যাঙ্কিং বোর্ডে আমার নাম দ্বিতীয় পজিশনে দেখেছিস নিশ্চয়ই। দেখছি, কিন্তু এখন কি হয়েছে সেটা বল। আমি মানুষটাই 2 নাম্বার দেখে আমার অবস্থান 2 নাম্বার এসেছে র্যাঙ্কিং বোর্ডে, তাই বলে কি ওর কাছ থেকে হাতটা সরা। এই বেটা, তুই কি ইনডাইরেক্টলি আমাকে হুমকি দিচ্ছিস? ধরে নিস এটাই। শোন, তোর হুমকিকে আমি ভয় পাই না, আর আমি আফরার কাছ থেকেও হাত সরাবো না। তোর যা করার করে নে। ছেলেটার কথায় এত পরিমাণে রাগ উঠে গেল যে আমি ছেলেটাকে সজোরে একটা ধাক্কা মেরে আপনার থেকে দূরে সরিয়ে দিলাম। ছেলেটা আমার হাতে ধাক্কা খেয়ে সে আমার থেকে তেড়ে আসতে আমার সাথে লাগালাগি করার জন্য। তখনই আপনার ছেলেটাকে থামিয়ে দিয়ে বলল, মিনার, তুমি শান্ত হও। আর আকাশ, তুই আমার সাথে চল। আপনার আমায় তাদের ফ্যাকাল্টির এক কোণে নিয়ে এসে বলল, কি রে, তুই হঠাৎ এমন শুরু করেছিস কেন বলতো? আপনারা সেই ছেলে তোর কাছে হাত দিচ্ছে কেন? সে আমাদের বিভাগের ছেলে, আর আমরা প্রথম দিন এই একদম ফ্রি হয়ে গেছি, তাই ফ্রি মাইন্ডে কাঁধে হাত রেখেছি। না, সে তোর কাছে হাত রাখতে পারবে না। আরে আচিব, হাত রাখলে সমস্যা কোথায় বলতো? সে তো আমার বন্ধুই নাকি? না, তাও সে তোর কাছে হাত রাখতে পারবে না। তাহলে কি তুই রাখবি নাকি? আমি রাখবো। ঠিক আছে, নে রাখ, তোর যত ইচ্ছা হয় আমার কাঁধে হাত রাখ। নে, একদম উন্মুক্ত করে দিলাম তোর জন্য সবকিছু। আপনার মুখে এমন কথা শুনে খুশিতে আত্মার হয়ে গেলাম, তাই তাকে এক টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলাম। কিন্তু সে হুড় করে আমাকে ধাক্কা দিয়ে তা থেকে দূরে সরিয়ে দিল। আপনার এমন আচরণে আমার ভিতরে সমস্ত আনন্দ মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল, আর আমি তার দিকে অবাক দৃষ্টিকোণে তাকিয়ে আছি। তখনই সে আমায় ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আকাশ, তোর এমন অসৎ সাহস হলো কি করে রে? তোকে আমি জাস্ট আমার কাঁধে হাত রাখার অনুমতি দিয়েছি, কিন্তু তুই তো দেখি পুরো লুটে পড়ছিস আমার উপরে। আগের বার তো ভিতর থেকে আনন্দ হারিয়ে গেছে, কিন্তু এবারের কথায় একদম মুখে তালা লেগে গেছে। আমার চোখ বড় বড় করে আপনার দিকে তাকিয়ে আছি। আমার অদ্ভুত দৃষ্টিভঙ্গি থেকে সে বলল, আকাশ, আমার কথার উত্তর দে। তুই এমন অসৎ সাহস পেয়েছিস কোথা থেকে? কে দিয়েছে তোকে আমাকে জড়িয়ে ধরার সাহস? কেউ না। তাহলে জড়িয়ে ধরলি কেন? কে হোস তুই আমার? আর কোন অধিকারে আমায় এভাবে জড়িয়ে ধরেছিস তুই? আমি কি হয়ে বলতে, তুই তো আমাকে ভালোবাসতি, তাই জড়িয়ে ধরেছি। কিন্তু তুই হঠাৎ করে এমন রিয়েক্ট করছিস কেন? আগে বাসতাম, কিন্তু এখন তো বাসি না। আর তাছাড়া রিয়াক্ট তো এখনো করিনি। আমি রিয়াক্ট করতে শুরু করলে তোর মান ইজ্জত কিন্তু কিছুই থাকবে না। সো এখনো সময় আছে, নিজেকে সংশোধন করে নে। আর নেক্সট টাইম কখন আমার শরীরে ঘ্যাসা ট্রাই করিস না, কারণ আমার সমস্ত পাগলামি মরে গেছে। আপনার কথা শুনে কলেজা মোচড়াতে আরম্ভ করেছে। বেশ অপমানও লাগছে আপনার কথা শুনে, তবু নিজেকে সামলে নিয়ে আপনাকে বললাম, আপনার সত্যিই তুই অনেকটা পাল্টে গেছিস। একটা সময় তুই নিজে এসে আমাকে জড়িয়ে ধরতি, একটা সময় তুই নিজে এসে আমার গাল টেনে ধরতি। আমি কিন্তু তোকে কখনো এভাবে অ্যাটাক করে কথা বলিনি, কিন্তু তুই আমার বেলাতে এভাবে রিয়েক্ট করে বসলি, যেটা দেখে ইচ্ছে করছে নিজের মাথার চুল টেনে নিজেই ছিঁড়ে ফেলি। দেখ আকাশ, আমি তোর এত সব কথা শুনতে চাই না। আমার বিষয়টা আমি তোকে বলেছি। সো তুই কখনো হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডের মতো আচরণ করবি না আমার সাথে। তুই যেটা করেছিস সেটাকে হিংসামও বলে এক রকমের। সো নেক্সট টাইম আর এসব কিছুই করবি না। তবে শোন, যেহেতু পূর্বের পরিচিত তুই আর আমি, তাহলে ফ্রেন্ডের মতোই হালকা পাতলা কথাবার্তা হবে। আর সবচাইতে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, আমার বন্ধু বান্ধব বা আমার কোনো কাজে এসে বাহাত দিবি না। তাহলে কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে, সব মেনে নিলাম, কিন্তু আমি তোর কাঁধে বা কখনো হাত দিয়েছি? বাহাত দিসনি ঠিক, তবে আমার ক্লাসমেটের সাথে বাড়াবাড়ি করেছিস আমাকে নিয়ে, যেটা আগামীতে তোর থেকে আর আশা করব না। কারণ আমার লাইফটা একান্তই আমার। আমি যাকে যেইভাবে প্রায়োরিটি দিব, সে আমার সাথে সেইভাবেই ট্রিট করবে। মনে থাকে যেন বিষয়টা তোর। থাকবে, একদম চিরজীবনী মনে থাকবে। ওকে, আচ্ছা এবার চল, তোকে আমার ক্লাসমেটদের সাথে পরিচয় করিয়ে দিই, আর মিনারের সাথে ভুল বুঝাবুঝিটা ঠিক করে দেই। না রেফরা, তার কোনো প্রয়োজন নেই, কারণ তোর দুনিয়াটা একদম ভিন্ন। সেখানে আমার মতন মানুষ বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। তুই কি তোর বন্ধুদের সাথে আড্ডা দে, আমি আমার ফ্যাকাল্টিতে চলে যাচ্ছি।
ওকে, তোর যেমন খুশি। আচ্ছা আমি চললাম, আমার জন্য সবাই দাঁড়িয়ে আছে, পরে কখনো কথা হবে। হুম। আপনার আমায় ফেলে রেখে তার বন্ধু দেখেছে চলে গেল। আপনার চলে যেতেই তার বলা কথাগুলো মনে পড়ে আমার চোখ থেকে পানি ঝরতে শুরু করেছে। দু হাত দিয়ে চোখের পানিগুলো মুছে আপনার ফ্যাকাল্টি থেকে বেরিয়ে আসলাম। আপনার ফ্যাকাল্টির গেটের সামনে মেহরুন আমার জন্য দাঁড়িয়ে আছে। মেহরুনের কাছে আসতে সে আমাকে বলল, এই আকাশ, একদম চুপচাপ দাঁড়াও, একদম নড়াচড়া করবে না। মেহরুনের কথায় চুপচাপ দাঁড়িয়ে গেলাম। আর সে ব্যাগ থেকে টিস্যু বের করে নিজের হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কেন বারবার অপমান হতে আসো বলো তোর কাছে? যেখানে সে তোমাকে মূল্যই দিচ্ছে না, সেখানে তুমি তার কাছে অপমান হয়ে কি মজা পাচ্ছ বলো? মেহরুন, ওর কাছে কেন যাই তা সত্যি আমি জানি না, কিন্তু সে আজ যেভাবে আমায় অপমান করলো তাতে হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। বিশ্বাস করো মেহরুন, একটা সময় এই মেয়ে আমার পিছনে পড়ে থাকতো, আমায় যখন ইচ্ছে মতো জড়িয়ে ধরতো, তার যা খুশি করতো, কিন্তু আমি তাকে কিছুই বলতাম না। কিন্তু আজ তার কাজগুলো করায় সে আমার সাথে এমন আচরণ করেছে। আচ্ছা, তুমি কি কখনো তাকে অপমান করেছো বা কষ্ট দিয়েছো? না, আমার জানার মতে আমি তাকে কখনোই কষ্ট দিইনি। তবে হ্যাঁ, তার প্রেমের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করেছি। এছাড়া তার সাথে আমি ফ্রিভাবে চলাফেরা করতাম। কিন্তু বর্তমানে সে এমনভাবে নিজেকে পাল্টে নিয়েছে যেখানে সে আমাকে অপমান করতেও দ্বিধাবোধ করলো না। আকাশ, তুমি আর ওর সাথে দেখা করতে আসবে না কখনো, কারণ সে নিজেকে অনেক ভয়ঙ্করভাবে পাল্টে নিয়েছে। আর তার প্রেমের প্রস্তাবে রাজি না হয় হয়তো সে তোমার উপর রাগ হয়ে তার প্রতিশোধ নিচ্ছে। মেহরুন, এটা তোমার ভুল ধারণা, কারণ আমি জানি সে এমন না। তবে একটু আগে সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে ঠিকই, কিন্তু সে সেটা প্রতিশোধ নেবে বলে করেছে এটা আমি কখনোই বিশ্বাস করব না। আকাশ, মানুষের মন কখন পাল্টে যায় সেটা বোঝা বড় মুশকিল। তবে আমার মতে সে তোমার উপর প্রতিশোধ নিচ্ছে। সো আমার সাজেশন হচ্ছে তুমি তার কাছে আর এসো না, কারণ সে তোমায় বারবার অপমানই করবে। আচ্ছা, এই টপিকটা বাদ দাও, এ বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগছে না। ওকে ঠিক আছে, বাদ দিলাম। তবে তুমি এখন এখান থেকে চলো, আমরা আমাদের ফ্যাকাল্টিতে গিয়ে বসে কিছুক্ষণ আড্ডা দেব। ওকে। তারপর মেহরুনের সাথে আমাদের ফ্যাকাল্টিতে চলে আসলাম। আমাদের এরিয়ায় বসে অনেকটা সময় দুজনে মিলে কথাবার্তা বললাম। মেয়েটা আমাকে তার বিষয়ে অনেক কিছু শেয়ার করলো। তার নাকি ইচ্ছে প্রেম করে বিয়ে করার, তবে মনের মতন এখনো কাউকে পায়নি, তাই সে আজ পর্যন্ত রিলেশনে যায়নি। এভাবে আরও অনেক কিছু শেয়ার করেছে। এভাবে দুপুর হয়ে এসছে, তাই আড্ডা সমাপ্তি করে নিজেদের হোস্টেলে চলে এলাম। মন এখনও খারাপ আপনার আচরণে, তাই হোস্টেলে এসে নিচের বেডে শুয়ে আছি। শুয়ে শুয়ে একটা সিদ্ধান্ত নিলাম, আপনার সাথে আর কথা বলবো না। নিজের এই সিদ্ধান্তের উপর 3 দিন এটেই ছিলাম, কিন্তু 4 দিনের মাথায় নিজেকে আর স্থির রাখতে পারলাম না। কারণ কেন জানি মনে হচ্ছিল আপনার আমায় ছেড়ে অন্য কাউকে আপন করে নিয়েছে। এমন বহু অজানা চিন্তা ভাবনায় নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছি। আর এই কদিন আমার বুঝে এসে গেছে যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তাই ক্লাস শেষ করে আপনার ফ্যাকাল্টিতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু ক্লাস শেষ করে যখনই বের হব আপনার ফ্যাকাল্টিতে যাওয়ার জন্য, তখন দেখি আপনারা আমাদের ফ্যাকাল্টিতে এসে আমার জন্য দাঁড়িয়ে আছে, যেটা দেখে কিনা আমার মনের মধ্যে লাড্ডু ফুটতে আরম্ভ করছে। এরই মধ্যে আবার আপনারা আমার সেই পুরনো নামটা ধরে ডাক দিয়েছে, যে নামটা স্কুলে থাকাকালীন সে আমায় ভালোবেসে দিয়েছিল। সে আমায় স্কুলে মেঘ বলে ডাকতো। আপনার মুখে মেঘ নামটা শুনে ভিতরের সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে উধাও হয়ে গিয়েছে। তার ডাকে সাড়া দিয়ে চালু কদমে তার কাছে হেঁটে চলে গেলাম। তার কাছে যেতেই সে আমাকে অবাক করে দিয়ে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে তার কাছে টেনে নিয়েছে। আপনার এমন আচরণে আমি যেন নিজের মধ্যে নেই, আমি যেন কোনো এক স্বপ্নের মধ্যে হারিয়ে গেছি। এভাবে কয়েক সেকেন্ড যেতেই আপনার আমায় ছেড়ে দিয়ে বলতে লাগলো, আকাশ, আমি সেদিনের জন্য ক্ষমা প্রার্থী তোর কাছে। তুই সেদিনের বিষয়টা নিয়ে প্লিজ মনে কষ্ট আনিস না। আরে বাদ দাও সব কথা, আমি সব ভুলে গিয়েছি। ধন্যবাদ আকাশ। আচ্ছা, তুই হঠাৎ এখানে? এই যে তোর কাছে মাপ চাইতে আসলাম, আর তোর কাছে একটা সাহায্যের জন্য আসলাম। কেমন সাহায্য আফরা? বলছি, কিন্তু তুই কিছু মনে করবি না তো? আরে কি মনে করবো, তুই তো আমায় আপন ভেবে সাহায্য চাইতে এসেছিস। সো কি সমস্যা হয়েছে বল আমায়। আকাশ, মিনারকে আমার ভালো লাগতে শুরু করেছে, কিন্তু তাকে আমি এই কথাটা বলতে পারছি না। তুই কি একটু সাহায্য করবি আমার এই বিষয়ে? যদি সাহায্য করিস খুব উপকৃত হব। আমার মুখে মিনার কিনে এমন মন্তব্য শুনে আমার পুরো দুনিয়াতে অন্ধকার হয়ে গেছে। গা গিরগির করে কাঁপতে আরম্ভ করেছে। পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে আমার। মনে হচ্ছে যেন দুনিয়ার সমস্ত ঠান্ডা আমার উপরে এসে ভর করেছে। অবশ্যই যদি শীতকাল, তবে এতটা শীত নামেনি যে দুপুরবেলাতে ঠান্ডা লাগবে।
কিন্তু আপনার কথায় আমার শরীরটা পুরোপুরি নিতর বডির মতো হয়ে গেছে। আমি নিজেকে সামাল দেওয়ার জন্য জমিনের দিকে তাকিয়ে আছি। তখনই আফরা আমায় ধাক্কা দিয়ে বলে উঠলো, কিরে, কোথায় হারিয়ে গেছিস তুই? তুই কি আমাকে সাহায্য করবি না? আফরা, আমার পক্ষে এমনটা করা সম্ভব না, কারণ যে ছেলের সাথে আমি লাগালাগি করেছি তার সাথে গিয়ে কথা বলা আমার পক্ষে অসম্ভব। আকাশ, প্লিজ আমাকে নিরাশ করিস না। এখানে তুই ব্যতীত আমাকে সাহায্য করার মতন আর কেউ নেই। তাছাড়া আমি তোর পূর্বের পরিচিত, সেই সুবাদে কি তুই আমার জন্য এইটুকু করতে পারবি না? আফরা, আমায় ক্ষমা কর, আমি এসবে একটা কদমও নিতে পারবো না। কিন্তু কেন আকাশ? আমায় সাহায্য করলে তোর কি এমন ক্ষতি হবে যে তার জন্য তুই আমায় সাহায্য করতে চাইছিস না? আফরা, একতরফা কিছু হলে বেশিরভাগ সময় বিপরীত পক্ষের মানুষটা অন্ধ হয়। সেই চোখ থাকতেও কিছুই দেখতে পায় না, তার মন থাকতেও কিছু বুঝতে পারে না। তোর বেলা তো এমন হয়েছে। আরে তুই কিসব বলছিস? আর আমার বেলাতে কি হয়েছে? আপনার তোকে অতিরিক্ত কিছু বলার অবস্থানে নেই আমি এখন। সো তুই চলে যা, আমি তোকে এই বিষয় নিয়ে কোনো ধরনের সাহায্য করতে পারবো না। ঠিক আছে, তোর সাহায্যের প্রয়োজন নেই। আসলে আমারই ভুল যে আমি সাহায্যের জন্য তোর কাছে এসেছি। যা লাগবে না তোর সাহায্য, আমি অন্য কাউকে দিয়ে আমার কাজটা করিয়ে নিব। চললাম, ভালো থাকিস। ওকে। আপনার চলে গেল আমার পর রাগ দেখে, আর আমি হতবাক হয়ে চুপচাপ দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখছি। এক পর্যায়ে আফলা আমাদের ফ্যাকাল্টি থেকে বেরিয়ে তাদের ফ্যাকাল্টিতে চলে গেল, আর আমি হাবলার ন্যায় তখনও একই জায়গায় দাঁড়িয়ে আছি। আপনার প্রথম যাত্রায় এসে আমার ভিতর থেকে কষ্টের পাহাড় কমিয়ে দিয়েছে, কিন্তু চলে যাওয়ার সময় আগের চাইতেও দ্বিগুণ কষ্ট সে আমায় প্রদান করে গেছে। যে কষ্টের পরিমাণ সহ্য করতে না পেরে বেহায়ার মতো চোখের পানি ফেলতে আরম্ভ করলাম। এমন সময় হুট করে কোত্থেকে যেন মেহরুন প্রকট হয়ে আমার সামনে এসে বলল, আকাশ, আমি দূর থেকে দেখেছি সেই আপুটা তোমার সাথে কথা বলছিল, তাই আমি দূরে দাঁড়িয়েছিলাম। সে তোমায় কি বলেছে বলো তো? আর তুমি কান্না করছো কেন আবার? মেহরুন, একটা সময় যে মেয়েটা আমাকে পাগলের মতো ভালোবাসতো, আর সে মেয়েটা আমাকে বলেছে তার নাকি অন্য কাউকে ভালো লাগে, কিন্তু সে তার মনের কথাটা ভালো লাগা মানুষটাকে বলতে পারছে না। আমি যেন তাকে সাহায্য করি, যাতে করে সে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে পারে। কি? মানুষ এতটা নোংরামো কি করে করতে পারে? সে কেমন ধাঁচের মেয়ে রে বাবা? জানি না। আকাশ, তোমায় আমি আগেও বলেছি আর এখনও বলছি, তুমি ওই মেয়েকে ভুলে যাও, কারণ সেই মেয়ে স্কুল লাইফে তোমায় আবেগের বশে ভালোবেসেছে, কিন্তু তুমি তাকে সাড়া দাওনি পড়ালেখা নষ্ট হবে বলে, যেটা একদম রাইট ডিসিশন ছিল। কারণ না হয়তো আজ তুমি এখানে থাকতে না, কিন্তু বর্তমানে তোমরা দুজনেই ম্যাচিওর। তোমাদের এখন নিজের জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো জ্ঞান বুদ্ধি হয়েছে, যার কারণে তুমি তাকে মন থেকে ভালোবেসেছো। কিন্তু সেই মেয়ে কিনা তোমায় ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছে। তাই আমি বলি কি, তুমি ওর বিষয়ে চিন্তাভাবনা বাদ দিয়ে মুভ অন করো, দেখবে তুমি ওর থেকেও ভালো মেয়ে পাবে। মুড অন করবো কি করে? সে যে আমায় শিরায় উপশিরায় বসবাস করে, সে আমার অলিখিত সেই কবিতা, যাকে কিনা আমি প্রতিদিনই ভাবি, কিন্তু সেসব লিখতে পারি না। মনের ভিতর তাকে নিয়ে যে ছবি এঁকে রেখেছি তা নিয়ে সর্বদা কল্পনা করি, কিন্তু সেই ছবির পাশে অন্য কাউকে আর মানতে পারবো না। আমি সে মানুষটাকে বলবো কি করে মেহরুন? আকাশ, দেখো, সে তোমার সেই ভালোবাসা যাকে কিনা তুমি হাজার ভালোবাসার সত্ত্বেও নিজের করে পাবে না, কারণ তার মধ্যে নিজের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আসার পরেই সে সর্বপ্রথম তুমি বাদে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে। সেই মানুষ তার সিদ্ধান্তকে পাল্টে তোমায় কি করে আপন করবে বলো তুমি আমায়? জানি না আমি কোনো কিছুই, তবে এতটুকু বলতে পারি আমার ভেতরে এখন খুব কষ্ট হচ্ছে। হেই পাগল ছেলে, একদম কষ্ট পেও না, আমি সর্বক্ষণ তোমার পাশে আছি। তুমি যেভাবে চাইবে আমি তোমার কষ্ট কমাতে সেভাবেই সঙ্গ দেব। এখন দেখি কান্না থামো আর আমার সাথে চলো। মেহরুনের কথা আর উত্তর দিলাম না, চুপচাপ একই জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু সে থেমে নেই। সে আগের ন্যায় আমার চোখের পানি মুছে দিল, তারপর আমার হাত শক্ত করে চেপে ধরে ক্যান্টিনে নিয়ে গেল। আমি বাধ্য ছেলের মতো তার সাথে গেলাম। ক্যান্টিনে গিয়ে আমার বসিয়ে রেখে নিজে খাবার নিয়ে আসলো। পরবর্তীতে খাবারগুলো আমার সামনে রেখে বললো খেয়ে নিতে, আর সেও তার জন্য আলাদা খাবারগুলো খেতে আরম্ভ করলো। মেহরু নিজের মতো করে খাচ্ছে, কিন্তু আমি খাবারগুলো সামনে নিয়ে বসে আছি, কারণ গলা দিয়ে খাবারগুলো আমার কোনো কায়দা নেই, এখনও শক্ত হয়ে আছে আপনার আচরণে। কিন্তু হুট করে মেহরুন আমার সামনে থেকে খাবারগুলো হাতে উঠিয়ে নিয়ে আমায় খাওয়ানোর ভঙ্গিতে আমার মুখের সামনে এগিয়ে তুললো। আমি মেহরুনের আচরণে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। এরই মধ্যে আমাদের সামনে আবার উপস্থিত হয়ে বলল,
বাহ আপু, আপনাদের দুজনকে তো বেশ কিউট লাগছে। আপনারা একে অপরকে খাইয়ে দিচ্ছেন, কি সুন্দর একটা দৃশ্য। আচ্ছা আপু, আপনারা কি রিলেশনে আছেন? তা দিয়ে আপনার কাজ কি? না, এমনিতেই। তাহলে নিজের কাজে মনোনিবেশ করেন, খামোখা অন্যের সম্পর্কে জেনে লাভ নাই। কেন আপু, আমি কি জানতে পারি না আপনাদের বিষয়ে? না আপু, জানতে পারেন না, কারণ অপরিচিত কাউকে নিজের বিষয় বলাটা কোনো বুদ্ধিমানের কাজ মনে করি না আমি। সো আপনি চলে যান আর আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। আপু, আমি আপনার পরিচিত না হতে পারি, কিন্তু আকাশের তো পরিচিত। সেই সূত্র ধরে তো আমি জানতে পারি, তাই না? না, তাও জানতে পারেন না। এই আকাশ, তুমি ওনাকে এখান থেকে চলে যেতে বলো। আমার কিন্তু চরম পরিমাণ রাগ হচ্ছে। মেহরুনের কথায় আমার মাথা সিট পুরোপুরি নড়ে গিয়েছে। কাকে কি বলা উচিত বুঝে উঠতে পারছি না, তাই হাবলার মতো দুজনের দিকে হয়ে তাকিয়ে আছি। তখন মেহরুন আবার চেঁচিয়ে বলে উঠলো, শয়তান ছেলে, তুই ওনাকে এখান থেকে যেতে বল, না হয় কিন্তু তোর মাথার চুল সব কয়টা আমি টেনে ছিঁড়ে ফেলবো। এমনিতে কিন্তু মাথা খারাপ হয়ে আছে। মেহরুনের কথায় মুখের তালা খুলে আপনাকে বললাম, আপনার তুই চলে যা, তোকে কিছু বলার নেই আমার। আচ্ছা, আমি চলে যাচ্ছি। আর ক্ষমা প্রার্থী তোদের পার্সোনাল বিষয় নিয়ে জিজ্ঞাসা করার জন্য। আমার কথায় আপনার চলে গেল। তবে একটা জিনিস আমি স্পষ্টভাবে দেখতে পেয়েছি, আমার কথায় আপনার চোখ মুখ কেমন যেন কালো হয়ে গেছে, যেটা দেখে আমার ভিতরটা আগের চাইতে আরো বেশি মুচড়াচ্ছে। আপনার চলে গেছে। আমরা চলে যেতে মেহরুন খাবারগুলো আমার সামনে রেখে বলল, এই আকাশ, খেয়ে নাও খাবারগুলো। আমি ওনাকে দেখে ইচ্ছে করেই এমনটা করেছি, কারণ না হয়তো সে তোমায় আবার কোনো না কোনোভাবে হার্ট করত। তাই আমি তাকে হার্ট করে দিয়েছি, যাতে করে তোমাকে সে আর কষ্ট দিতে না পারে। মেহরুনের কথা শুনে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না। আচ্ছা মেহরুন, তুমি আমার এত খেয়াল রাখো কেন? কারণ তুমি অনেক কিউট একটা ছেলে এবং সব দিক দিয়েই পারফেক্ট। পড়ালেখা থেকে শুরু করে আচার আচরণ সব কিছুতেই তুমি দক্ষ, তাই তোমাকে সাপোর্ট করি। ইস, আপনার যদি তোমার মতো হতো, সে যদি তোমার মতো করে এভাবে আমার খেয়াল রাখতো। আকাশ, থাপড়ে তোর গালের সব কয়টা দাঁত আমি ফেলে দেব। তো তুমি করে ভদ্রতার সহিত কথা বলি দেখে গায়ে লাগে না মনে হয় তোর? আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি কি করেছি এমন তুমি হুট করে হাইপার হয়ে গেলে? তুই সব কথাতে ওই মেয়েকে টানিস কেন? আমি খেয়াল রাখি তুই আমার কথা বলবি, কিন্তু তুই দেখি আমার মাঝেও সেই মেয়েকে তালাশ করে বেড়াস। সমস্যা কোথায় তোর? কোনো সমস্যা নেই তো। সমস্যা না থাকলে নেক্সট টাইম কখনো ওই মেয়ের সাথে আমার তুলনা করবি না। আর আমার মাঝে তো ভুলেও তুই সেই মেয়েকে তালাশ করবি না, না হয়তো তোর অবস্থা কিন্তু খারাপ করে ছেড়ে দেব আমি। না না, তালাশ করবো না। মনে থাকে জানো? থাকবে। আচ্ছা, এবার খাবারগুলো খেয়ে নাও। মেহরান, আমার খাবার ইচ্ছে করছে না, তুমি তোমার খাবারটুকু খেয়ে নাও। আমি হোস্টেলে গিয়ে একদম দুপুরে খাবার খেয়ে নেব। ইচ্ছে না করলেও খেতে হবে, আর দুপুরের খাবার খেয়েও সমস্যা নেই, তবে এখন তোমায় খেতে হবে। তুমি হাঁ করো, আমি তোমায় নিজের হাতে খাইয়ে দিচ্ছি। মেয়েটার আচরণে একের পর এক অবাকই হচ্ছে খালি। মেয়েটা আমার সামনে খাবারের নলা ধরে রেখেছে, তার কথা না বাড়িয়ে মেহরুনের হাতে খাবার খেতে আরম্ভ করলাম। আমার জন্য আনা সমস্ত খাবার সে আমায় নিজ হাতে খাইয়ে দিয়েছে। আমার বাকিটুকু শেষ করতেই মসজিদের মাইকে আজানের ধ্বনি শুনতে পেলাম। তাই মেহরুনকে বললাম, মেহরুন, আজান হচ্ছে, আমার হোস্টেলে ফিরে যাওয়া উচিত। ঠিক আছে, যাও। আমার ভাগের খাবারটুকু শেষ করে আমিও হোস্টেলে ফিরে যাব। আচ্ছা, চলে যাচ্ছি। সাবধানে যেও, আর সেই মেয়ের জন্য একদম মন খারাপ করিও না। তারপর ক্যান্টিন থেকে বেরিয়ে হোস্টেলে আসার জন্য রওনা হলাম। হোস্টেল বেশি দূরে না, 2 থেকে 4 মিনিট হাঁটলে হোস্টেলে পৌঁছে যাব। হাঁটছি আর আপনার কথা চিন্তা করছি। যদিও বা মেহরুন আমাকে তার কথা ভাবতে বারণ করেছে, কিন্তু মন তো আর বাধা মানে না। আপনি চলে এসে চিন্তা ভাবনা মনের মধ্যে। আপনাকে নিয়ে ভাবতে ভাবতে হোস্টেলের একদম কাছে চলে এসেছি। তখনই হুট করে কোত্থেকে যেন একজন এসে সজোরে আমার গলা চেপে ধরলো, তারপর গালের মধ্যে কষে থাপ্পড় লাগিয়ে দিল। আমি হাঁ করে মানুষটার দিকে তাকিয়েছি। তখনই সে আমার ভয়ঙ্কর আওয়াজে চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, ওই মেয়েটা তোর কে হয়? কিসের এত আতিক্ষাতে দেখাচ্ছিল সেই মেয়েটা তখন তোর সাথে আমার সামনে? সবাই হয়তো ইতিমধ্যে বুঝে গেছে মেয়েটাকে। মেয়েটা আপনার, কিন্তু হুট করে তার এমন অদ্ভুত আচরণে মহাত্মারটা বুঝে উঠতে পারছি না। তাই চিন্তায় পড়ে গেলাম, যার কারণে আপনার কথা কোনো উত্তর দিলাম না। আপনার আমার কাছে কোনো উত্তর না পেয়ে
আবারও 2 গালে কষে থাপ্পড় বসিয়ে দিল। প্রথমবার থাপ্পড়কে কিছুই হলো না, এবারে থাপ্পড়ে ঠোঁট কেটে গিয়ে রক্ত ঝরতে আরম্ভ করেছে। আমি তা ওদমের মতো আপনার দিকে তাকিয়ে আছি। সে যে আমায় পরপর 2বার থাপ্পড় মেরেছে সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপই নেই। এত কিছুর পরও আমার এমন নীরবতা দেখে আপনার আগে নেচে সে জিজ্ঞেস করলো, তুই কি আমার কথার উত্তর দিবি নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নিব? দেখ, আমার মাথা খারাপ করিস না, না হয় কিন্তু তোর শরীরের অন্যান্য অঙ্গকেও আঘাত প্রাপ্য করে দিব আমি। সো তাড়াতাড়ি বল, কে সেই মেয়ে আর কেন সে তোকে নিয়ে আমার সামনে আধিক্যতা দেখিয়েছে? এবার আমি মুখ খুললাম। আফরা, তাইলে তোর কাজ কি বল? সে আমার যে হবে হোক, কিন্তু তুই এত ছোটখাটো বিষয় নিয়ে ভাবে রেড করছিস কেন? সে আমার যা ইচ্ছা হয় আমি করব। আমি জাস্ট তোর থেকে উত্তর জানতে চেয়েছি, কে সেই মেয়ে? আমার জেফ। আফরাকে শক দেওয়ার জন্যই বললাম। কি? সে মেয়ে আমার জেফ। 2-1 দিন হলো আমরা সম্পর্কে জড়িয়েছি, কিন্তু তুই এবার বল যে তোর এত সমস্যা কি, আর তুই হঠাৎ এসে আমাকে এভাবে মারছিস কেন? রিয়্যাক্ট করা তো কখনো শুরুই করিনি, তার উপরে মাইকটাও তো কম হয়েছে। তোকে এখন আমি কি করব সেটা আমি নিজেই জানি না। আরে আজেব তো, তোর সমস্যা কোথায় সেটা বলতো। আমি কি করি না করি সেটা তোর এত সমস্যা হচ্ছে কেন? তুই তোর কাজ নিয়ে আর মিনারকে নিয়ে মতলব রাখ, খালি খালি আমাদের দুজনের মাঝে এসে বাহাত দিছিস কেন? জানোয়ার, সবে তো হাত দিয়েছি, এবার তো তোর উপরেই চুটে বসবো। আপনারা আমার উপর চোটে বসবে বলেই সে আমার কাটারুটে হাত দিয়ে চেপে ধরে আঘাত করতে আরম্ভ করে, যাতে করে আমার ক্ষতস্থানে পেনটা আরও বেশি করে হয়। আপনার এমন কর্মকাণ্ডে আমি আওয়াজ করে চেঁচাচ্ছি, কারণ আমার চরম ব্যথা লাগছে। কিন্তু নির্দয় আপনার কি হয়েছে কে জানে, সে আমার ক্ষতস্থানে হাত দিয়ে চেপে ধরে আঘাত করেই চলেছে। আমার কষ্ট হচ্ছে যাতে আপনার কোনো কিছু যায় আসে না। এভাবে কিছুটা সময় যেতে আপনার নিজেই আমার ঠোঁট ছেড়ে দেয়, কিন্তু সে আমার ঠোঁট ছাড়লেও আমাকে ছাড়ে না। সে আমাকে জোরে ধরে জবরদস্তি আমার ঠোঁটে নিজের ঠোঁট হাত ছোঁয়াতে আরম্ভ করে, যার ফলে আমি পুরোপুরি শক্ট হয়ে যাই। আমি মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছি, আর আফরা সে তার নিজের মন মতো আমাকে স্পর্শ করে চলেছে। এভাবে আরও কিছুটা সময় অতিক্রম হয়, যার পরে আপনার নিজেই পাগলামো থামিয়ে দিয়ে আমাকে ছেড়ে দিয়ে আমার থেকে কিছুটা দূরে দেখিয়ে দাঁড়ায়। তারপর নরম সুরে আমাকে বলে, আকাশ, আমি দুঃখিত আমার এমন আচরণে তুই কিছু মনে করিস না। আপনাকে কিছু মনে না করলেও অনেক কিছু আপনা আপনি মনে চলে আসে, কারণ তুই মিনারকে পছন্দ করে আমার সাথে সংস্পর্শে আসলি কি করে? তোর কি একবারও মনে হলো না তুই ভুল করছিস? আকাশ, আমি ভুল সঠিক নিয়ে বিচার বিবেচনা করার অবস্থায় নেই, কারণ তোর কারণে আমার অনেক রাগ উঠেছে। সেই মেয়ে আমাকে এটা সেটা বলেছে, কিন্তু তুই তার কোনো প্রতিবাদ করিসনি। তার উপরে সেই মেয়ের কথাই আমার চলে যেতে বলেছে, যার কারণে আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি। রাগ কন্ট্রোল করতে না পেরে তুই আমার ঠোঁট পাঠিয়েছিস ভালো কথা, কিন্তু তুই আমার সেই কঠোরে স্পর্শ করিস কি করে? তোর কি একবারে বিবেকে বাধা দেয়নি যে তুই তোর মনের ভালোবাসাকে ঠকাচ্ছিস? তার উপরে আমি তোকে আগেই বলেছি যে আমার সাথে মেহরুনের সম্পর্ক চলছে, তুই তারপরেও অন্যের অধিকারে নিজের প্রভাব খাটাচ্ছিস কি করে? আকাশ, তুই আমাকে এসব প্রশ্ন করে কিন্তু আরো ক্ষিপ্ত করে দিচ্ছিস। এবার কিন্তু আমার আরো ভয়ঙ্কর রূপ দেখতে পাবি তুই। এখন আমি ভুল কিছু বলিনি তোকে, আমি তোকে সঠিক জিনিস নিয়ে প্রশ্ন করছি। এখনো তুই রেগে গেলে আমার কি করার আছে? করার আছে, তোর অনেক কিছু করার আছে। তুই সেই মেয়ের কথা আমার সামনে একদম মুখে আনবি না। তোর মুখে সেই মেয়ের কথা শুনলেই কেন জানি আমার পিত্তি চলে উঠছে রাগে। সো প্লিজ, তুই সেই মেয়ের কথা আমার সামনে বলা বন্ধ কর, না হয়তো আমি কিন্তু তোর শরীরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়বো। পরে কিন্তু কিছু করার থাকবে না তোর। আপনার কথা শুনে কি বলবো বুঝে উঠতে পারছি না, কারণ সে মিনারকে ভালোবাসে, আমার উপরে নিজের অধিকার খাটাচ্ছে, তার উপরে মেহরুনের কথা সে সহ্য করতে পারছে না। আপনার এসবের পেছনে আসল রহস্য কোথায় তা বুঝে ওঠা মুশকিল হয়ে উঠেছে আমার পক্ষে। তাই আপনাকে বললাম, আপনার আমি হোস্টেলে চলে যাচ্ছি, তোর কথা রাখা মতো আমি বুঝে উঠতে পারছি না। ঠিক আছে যা, কিন্তু আগামী থেকে তুই সেই মেয়ের সাথে আর মিশবি না। ওর সাথে মিশলে কিন্তু অনেক খারাপ হবে, মনে রাখিস। মিশবো কি মিশবো না সে আমি ভালো বুঝবো, কারো কথা আমাদের মেলামেশা বন্ধ হবে না। চললাম, এটা বলেই জোর কদমে হেঁটে হোস্টেলে ঢুকে গেলাম, কারণ না হয়তো আপনারা আবার ঝামেলা করে বসবে আমার কথায় প্রতিবেক্ষিতে। হোস্টেলে প্রবেশ করতেই আমার এক রুমমেট আমার দিকে বাঁকা চোখে তাকিয়েছে। আমি তার চাহনিতে বেশ একটা ভ্রুক্ষেপ না করে ঠোঁটে মলম লাগাতে শুরু করলাম। ঠোঁটে মলম লাগানো শেষ করে কিছুক্ষণের জন্য বিছানায় গায়ে লেগে দিয়েছি, কারণ আজ আর দুপুরে খাওয়া হবে না। মেহরুন জোর করে নাস্তা খেয়ে দিয়েছে, সেসব নাস্তা এখনো পেট ভরে আছে, এরপর আর খেলে অস্থিরতা কাজ করবে। তাই বিছানায় শুয়ে ঘুমানোর প্রয়োগ করলাম। এক ঘুমে বিকেল পেরিয়ে গেছে। বিকেলবেলায় ঘুম ভাঙলো চেঁচামেচির আওয়াজ শুনে।
কে একজন খুব জোরে চেঁচিয়ে আমার নাম ধরে ডাকছে। ঘুম পাতালে লাফ দিয়ে উঠে গেলাম। আমার একজন রুমমেট আমার কাছে এসে বলল, আকাশ, তোমায় নিচে একজন ডাকছে, তুমি তাড়াতাড়ি নিচে যাও। সে অনেকটা সময় ধরে চিৎকার চেঁচামেচি করছে তোমার নাম ধরে। কে ডাকছে আমায়? আমাদের ক্লাসের মেহরুন। সে একজনকে দিয়ে খবরও পাঠিয়েছে। যাও, কি হয়েছে দেখে আসো। ও মা, কি হলো হঠাৎ? এই মেয়েটা আমায় এভাবে চেঁচিয়ে ডাকছে কেন? তাড়াতাড়ি গায়ে শার্ট জড়িয়ে নিচে চলে গেলাম। গিয়ে দেখি যে মেহেরুন তার সাথে দু একজন মেয়েকে নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি নিচে যেতেই সে আমার কাছে এগিয়ে এসে আমার গলায় দুহাত রেখে বলল, এই, তোমাকে নাকি সেই শয়তান মেয়েটা মেরে ঠোঁট ফাটিয়ে দিয়েছে? দেখি কতটুকু কেটেছে তোমার। আরে বেশি কাটেনি, কিন্তু তোমায় খবর কে বলেছে? কিছুক্ষণ আগে তোমার একজন রুমমেটের সাথে আমার দেখা হয়েছে, সেই আমাকে এই খবর বলেছে। ধুর, আমার রুমমেট পাগল হয়ে গেছে, বাদ দাও তোর কথা। আকাশ, পাগল তোমার রুমমেট হয়নি, পাগল হয়েছে সেই মেয়ে। সো তুমি আমার সাথে চলো, আমি সেই মেয়ের পাগলামও বের করছি। মেহেরুন, বাদ দাও এসব। খামাকে ছোটোখাটো বিষয় নিয়ে ভেজালে জড়িয়ে লাভ নেই। এই ছেলে, একদম কথা কম বলবি। আমি দেখতে চাই তার কত বড় কলিজা যে সে আমার প্রিয় মানুষটাকে মেরে ঠোঁট ফাটিয়ে দিয়েছে। মেহেরুন প্রিয় মানুষ মানে? তোর এত সব মানে বুঝে কাজ নেই, তুই আমার সাথে চল। ওই মেয়ের সাথে আমার কিছু বোঝাপড়া আছে। মেহেরুন, বাদ দাও না প্লিজ। ছোটোখাটো বিষয় নিয়ে খামাকে ভেজাল করে লাভ কি বলো? আকাশ, তোর কোনো জ্ঞান দেবার প্রয়োজন নেই আমাকে। তুই শুধু আমার সাথে চল, না হয় কিন্তু তোকে এখন হ্যাচড়াতে হ্যাচড়াতে এখান থেকে নিয়ে যাব আমি। এই না না, এমন করো না। চলো, আমি তোমার সাথে যাচ্ছি। এই তো লক্ষ্মী ছেলে। মেহরুনের সাথে আপনার হোস্টেলে গেলাম। সেখানে যেতে মেহরুন একজনকে দিয়ে আপনাকে হোস্টেল থেকে বের করেছে। আপনার হোস্টেল থেকে বেরোতেই মেহরুন আপনাকে জিজ্ঞেস করলো, আপু, আপনার সমস্যা কোথায়? আপনি কোন সাহসে আকাশের গায়ে হাত তুলেছেন? ওর গায়ে হাত তুলতে কোনো সাহসের প্রয়োজন নেই, এমনিতেই হাত তুলেছি। কিন্তু আপনার সমস্যা কোথায়? আপনি কোন অধিকারে ওর হয়ে কথা বলতে এসেছেন? কোন অধিকারের কথা বলতে এসেছি মানে? আমি তার গার্লফ্রেন্ড। আমি তার পক্ষ নিয়ে কথা বলার জন্য স্পেশাল করে কোনো অধিকারের প্রয়োজন নেই আমার। দেখুন, আপনি আকাশের যেই হবেন হন, কিন্তু আকাশ আর আমার বিষয় নিয়ে কথা না বললেই খুশি হব, কারণ তার সাথে পূর্বের পরিচিত আমার। সো তার সাথে যাই করি না কেন, সেসবের কৈফিয়ত আমি কাউকে দেওয়ার প্রয়োজন মনে করি না। আপনি কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে না করলেও দিতে হবে, কারণ সে এখন আমার বয়ফ্রেন্ড। আমি তার বিষয় নিয়ে কথা বলার অধিকার রাখি। সো আপনি ওর গায়ে হাত দিয়েছেন কেন? ওই যে বললাম পূর্বের পরিচিত, তাই হাত উঠিয়েছে ওর গায়ে। পূর্বের পরিচিতি সেই দোহাই দিয়ে প্রথমবার যা করেছেন, সেকেন্ড টাইম যেন ওর শরীরে কখনো হাত ওঠাতে না দেখি, না হয় কিন্তু খুব খারাপ হবে। আপু, আপনি কি আমায় হুমকি দিচ্ছেন? মনে করেন সেটাই। তবে প্রথমবারের মতন কিছুই বললাম না, কিন্তু দ্বিতীয়বার সেম কাজ করলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আপু, আপনার এসব হুমকিতে যে আমি ভয় পাই না। সময় হলে ঠিকই পাবেন। তবে একটা কথা জেনে রাখুন আমার সম্পর্কে, আমি কিন্তু ঝামেলা করবার মতো মেয়ে নই, কিন্তু একবার যদি ঝামেলা করতে নেমে পড়ি তাহলে কিন্তু ঝামেলা করতে কম করব না। কি করবেন আপনি? হ্যাঁ আপু, আপনি মেডিকেল কলেজের টপার, আপনাকে কিন্তু সবাই চেনে, কিন্তু আমাকে কেউ চেনে না। আপনার সাথে এমন এক ঝামেলা করে বসবো যাতে করে আপনি আর পুরো মেডিকেল কলেজের কারোর সামনে মাথা উঁচু করতে পারবেন না। এত মেহনত করে যেই নামটুকু কামিয়েছেন, সেই নামটুকু কিন্তু তখন আর থাকবে না। সো আমার আকাশের গায়ে দ্বিতীয়বার হাত তোলার আগে ভেবে চিনতে নেবেন, না হয়তো আপনার সম্মান খোয়াতে আমি মাঠে নেমে পড়ব। মেহরুনের এমন দামকে শুনে আপনার মুখ বন্ধ হয়ে যায়, কারণ তার কাছে তার সম্মানটুকু অনেক বড়, তাই সে আর কথা লম্বা করে না। অন্যদিকে মেহরুন আপনাকে সাজিয়ে সবার সামনে গিয়ে আমাকে জড়িয়ে ধরে, তারপর আমাকে বলে, আকাশ, আমি থাকতে তোমার গায়ে কেউ হাত উঠাবে বা তোমার সম্মানে আঘাত করবে এমনটা কখনোই হতে দেব না আমি। মনে রেখো, তোমার সামনে সর্বদা ঢাল স্বরূপ আমি দাঁড়িয়ে থাকব। আমি মেহরুনের কথা শুনে থতমত খেয়ে যাই, কারণ মেহরুন সবার সামনে কি উল্টাপাল্টা কথা বলছে সম্পর্ক নিয়ে। তার উপরে সে আমাকে সবার সামনে জড়িয়ে ধরেছে। আমি সব দিকে থতমত খেলেও তৎক্ষণে কিছু বললাম না। আমি চুপসে দাঁড়িয়ে থাকি। তবে এসবের ভিড়ে আমার মনে আবার বিশাল খারাপও লাগছে মেহরুনের এমন আচরণ দেখে।
কারণ আমি মনে মনে চেয়েছিলাম আপনারা আমাকে জোর খাটিয়ে এভাবে ভালোবাসার কথা বলবে। আমি মনে মনে চেয়েছিলাম আপনারা আমাকে জড়িয়ে ধরে এভাবে প্রোটেক্ট করবে এবং সবাইকে জোর গলা জানিয়ে দেবে যে আমি শুধু তার, কেউ যেন আমার দিকে ভিন্ন নজরে না থাকে। সেখানে আপনার বদলে মেহরুন এমনটা করছে, আমার জন্য চরম খারাপ লাগছে। অন্যদিকে আপনার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে, কারণ প্রথমত মেহরুন তাকে কথা শুনেছে, দ্বিতীয়ত সে তার সামনে আমাকে জড়িয়ে ধরেছে, যেটা দেখে তার পায়ের রক্ত কেন জানি মাথায় উঠে গেছে। তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয় এই দুটোকে কখনোই সে একত্র হতে দেবে না এবং এই দুটোর একটাকে সে ছাড়বে না, বিশেষ করে মেহরুনকে। কারণ তার সামনেই মেহরুন আমাকে জড়িয়ে ধরে জোর গলায় আমার উপর নিজের অধিকার কাটাচ্ছে, যেটা থেকে কোনো মতে আপনার সহ্য করতে পারছে না। আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে এসছে, তার উপরে তার শরীরে রাগ ও চোটে আছে। তাই সে রাগে চোটে চোখের পানি ফেলতে ফেলতে এক দৌড়ে হোস্টেলের ভিতরে ঢুকে পড়ে। আপনার চলে যেতে মেহরুন আমাকে ছেড়ে দিয়ে বলে, আকাশ, কাজ শেষ, এবার চলো এখান থেকে যাওয়া যাক। কাজ শেষ মানে? কিসের কাজের কথা বলছো মেহরুন তুমি? একটু এক সাইডে চলো, তারপর তোমার বলছি। চলো। মেহরুনের সাথে এক সাইডে চলে আসলাম বাকিদেরকে রেখে। তারপর তাকে বললাম, কিসের কাজ শেষ মেহরুন? আকাশ দেখো, আমি তোমায় জড়িয়ে ধরার কারণ হচ্ছে সেই মেয়েটাকে হিট দেওয়া, যেটা আমি করে দিয়েছি। কারণ আমি চাই না আমি থাকতে কেউ তোমায় কষ্ট দিক, কিন্তু সেই মেয়ে যেহেতু আমি থাকা অবস্থায় তোমাকে কষ্ট দিয়েছে, তাই আমি তার থেকে প্রতিশোধ তুলেছি। মেহরুন সবকিছু ঠিক আছে, কিন্তু জড়িয়ে ধরে থেকে হিট দেওয়া সেটা একটু বেশি হয়ে গেল না? না, একদম বেশি হয়নি। আমি যা করেছি ঠিকই করেছি। তুমি বিষয়টাকে বেশি একটা জটিল করে নিও না। তবে আমি কিন্তু জড়িয়ে ধরেছি আমার মন থেকে, কারণ তোমায় নিয়ে আমার ভেতরে কি ফিলিংস কাজ করে তা আমি নিজেও জানি না। আমার ইচ্ছা হয় তোমার সাথে মিশে যেতে, কিন্তু কিছু কারণে আমি মাঝামাঝি অবস্থায় লটকে আছি। বলতে পারো আমি তোমায় ভালোবেসে জড়িয়ে ধরেছি, বলতে পারো বন্ধুত্বের খাতিরে আমি তোমায় জড়িয়ে ধরেছি। তুমি এখন আমার এই জড়িয়ে ধরাকে যেভাবে নেবে নাও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি যদি মনে করো আমি তোমার প্রেমিকার প্ল্যাটফর্ম থেকে জড়িয়ে ধরেছি, তাহলে আলহামদুলিল্লাহ। যদি মনে করো বন্ধুত্বের অধিকার নিয়ে জড়িয়ে ধরেছি, তাহলেও আলহামদুলিল্লাহ। কিন্তু যদি এই দুটোর কিছুই মনে না করো, তাহলে অন্তত ভেবে নাও সেই মেয়েটাকে হিট দেওয়ার জন্য এমন করেছি। মোট কথা তুমি নেগেটিভ নিও না। মেহরুন, তোমার প্যাচালো কথাবার্তার আগামাতে কিছু আমার বুঝে আসছে না। তবে আমি একটা জিনিস অন্তত ঠিকই বুঝতে পেরেছি যে তুমি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছো। আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি। তুমি আমার সঙ্গতা যেইভাবে চাও আমি সেইভাবেই তোমায় সঙ্গ দিব, প্রেমিকা, বন্ধু বা ক্লাসমেট। তো বলো, কিভাবে আমার সঙ্গ চাও তুমি? মেহরুন, তুমি ভালো করেই জানো আমি আপনাকে ভালোবাসি, তাহলে তুমি এত সব অপশন দিচ্ছ কেন? কারণ সে তোমায় ছেড়ে অন্য ছেলেকে ধরেছে, আর তুমি তার জন্য কষ্ট পাচ্ছ, যেটা আমার একদম সহ্য হচ্ছে না। তাই আমি তোমাকে অপশন দিচ্ছি, তুমি আমায় ভালো না বাসলে অন্য অপশন বেছে নাও, তাতে আমার বিন্দু পরিমাণ কোনো আপত্তি নেই। কিন্তু আমার ভেতরে যে তোমার নামের তুফান ওঠে, সেটা একটু বোঝার ট্রাই করিও সম্ভব হলে। মেহরুন, এখানে দাঁড়িয়ে আমার এসব টপিক নিয়ে কথাবার্তা একদমই ভালো লাগছে না, চলো এখান থেকে। ঠিক আছে, চলো। তারপর মেহরুন এবং তার সাথে আসা সকলকে নিয়ে সেখান থেকে চলে এলাম। সেখান থেকে এসে যে যার মতো হোস্টেলে চলে এসেছি। হোস্টেলে এসে দেখি মেহরুনের কাছে খবর পাবলিক করা। আমার রুমমেট আমার সামনে দাঁড়িয়ে আছে। সে আমাকে ডেকে নিজে আড়াল করে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি তার আগে তাকে ডাক দিয়ে বললাম, মামুন, তুমি কাজটা ঠিক করছো? তুমি আমার আর আপনার কথাবার্তা সম্পর্কে মেহরুনকে জানিয়েছো কেন? কী লাভ হয়েছে তোমার এতে? আকাশ, আমার কোনো লাভ তো হয়নি, তবে লোকসানও কিন্তু হয়নি। কারণ মেহরুনের বান্ধবীর সাথে আমার সম্পর্ক চলছে, সেই সুবাদে মেহরুনের সাথে আমার পরিচয়। সে আমায় বলেছে তোমাকে দেখে শুনে রাখতে এবং তোমার কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ তাকে জানাতে। কি? সেই তোমাকে বলেছে আমার উপর নজরদারি করতে? সেই বলেছে। তাই তো আমি তাকে জানিয়েছি তোমার আর আফরার কথোপকথন সম্পর্কে। কিন্তু কেন? সে আমার উপর নজরদারি করতে তোমায় জিম্মাদারি কেন দিয়েছে? তার কি স্বার্থ আছে এতে? কেন, তার কি স্বার্থ আছে তুমি কি বোঝো না? আরে ভাই, বুঝলে কি তোমায় জিজ্ঞেস করতাম নাকি? আকাশ, মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে, সে তোমাকে কখনোই হারাতে চায় না, তাই সে তোমায় খেয়াল রাখতে বলেছে আমাকে। সো আকাশ,
আমার মতে তুমি আফরার চিন্তা ভাবনা বাদ দিয়ে মেহেরুনকে নিয়ে ভাবো। মেয়েটা তোমায় সত্যি অনেক ভালোবাসে। আর অন্যদিকে আফরার আজকে আচরণে আমার বুঝতে বাকি নেই যে সে তোমায় ভালোবাসে না। অবশ্যই তুমি বলতে পারো সে তোমার ঠোঁটের স্পর্শ করেছে, সেটা ভালোবাসা। দেখো, আমার মতো সেটা কোনো দিক থেকেই ভালোবাসা না। আফরা তোমার সাথে এমনটা করার কারণ হচ্ছে সে কোনো না কোনো এক অ্যাঙ্গেল থেকে তোমার উপরে অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে, যার কারণে সে এমনটা করছে। এটাই ভালোবাসা মনে করে মেহেরুনের ভালোবাসাকে অবমাননা করলে তোমার জীবনের বড় ভুলটাই তুমি করবে। কারণ আমার যে পর্যন্ত তোমার নামে বলেছে মেহেরুন নাকি সব সময় তোমার চিন্তা ভাবনায় বিভোর হয়ে থাকে। তারা যখন একত্রে মিলে কথাবার্তা বলে তখন নাকি বেশিরভাগ সময় মেহেরুন তোমার কথাই বলে। তো আকাশ, আমি তোমার আগেও বলেছি আর এখনো বলছি, তুমি আফরাকে ছেড়ে মেহেরুনের দিকে ফোকাস করো। ইনশাল্লাহ দেখবে তুমি একটা ভালো জীবন লিভ করতে পারবে। মেহেরুন অন্তত আফরার মতন তোমাকে কষ্ট দিবে না। সে সবসময় তোমাকে নিজের কাছে ভালোবাসা দিয়ে আগলে রাখবে। কি বলো এসব মামুন? আরে ভাই, সত্যি বলছি। আর আমি থার্ড পার্সন হয়ে মেহেরুনের চলাচলনে বুঝে নিয়েছি সে তোমায় ভালোবাসে। আর তুমি কিনা তার এত ঘনিষ্ঠ হয়ে জানতে পারলে না তার মনের খবর। এটা কি ধরনের কি? এটা কি ধরনের কি তা আমার জানা নেই, কারণ আমার সমস্ত কনসেন্ট্রেশন আপনার উপরেই। তার উপরে আমার সব নৈশকতা। তাই আমি আশেপাশের কারো মনের ফিলিংস বুঝি না এবং কখনো তা বোঝার ট্রাইও করি না। আমি আপনাকে ভালোবাসি আর তাকে ভালোবাসবো। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় করো। তোমাদের পার্সোনাল লাইফে তো আমি নিজের মতামত চাপিয়ে দিতে পারি না। আমার মতে যতটুকু বোঝানোর বা বলার তা বুঝিয়ে এবং বলেও দিয়েছি। বাকিটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এর মধ্যে বা হাত ঢোকানোর কোনো ইচ্ছেই নেই আমার। ধন্যবাদ। ধন্যবাদ কেন? এই যে বা হাত দিলেন না তাই। আচ্ছা, আমি রুমে চললাম। রুমে এসে খাটের মধ্যে বসে বসে পিছনে ঘটে যাওয়া সমস্ত সিনক্রেটগুলো ভাবছি। মেহেরুনের আচরণ সম্পর্কে ভাবতেই তার উপরে আমার চিন্তাভাবনা আটকে গেল। মেয়েটার হুট করে কী হয়েছে কে জানে। সে তো বেশ ভালোই ছিল, কিন্তু হুট করে আমার মতো ডগ ছাড়া একটা ছেলের জন্য পাগলামি করছে কেন? তোর হাল্লা মালুম। মেয়েদের মন আর সাপের চলার ধরন কোনোটাই বোঝা যায় না। তাদের ডিসিশন হুট করেই সুইং করে। এই একটা সিদ্ধান্ত নিয়েছে তো 3 সেকেন্ডের মধ্যে সেটা পাল্টে ফেলে। এদের মন বোঝা আমার পক্ষে সম্ভব না। সো আমি আমার কাছে ফোকাস করি। বাকি পরে যা হবে দেখা যাবে। বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আবার বিছানা এসে কিছুক্ষণ বই হাতে নিয়ে কাটাকাটি করে রাতটা কাটিয়ে দিলাম। পরদিন সকালে উঠে যথারীতি ক্লাসে চলে গেলাম। তবে ক্লাসে ঢোকার আগে মেহরুনের সাথে দেখা বা কথা কিছুই বলিনি। তবে আমি ক্লাসে ঢোকার সময় পিছন থেকে সে আমায় ডেকেছিল, কিন্তু আমি আমার মতো ক্লাসরুমে ঢুকে পড়েছি। দেখতে দেখতে ক্লাস শুরু হয়েও শেষ হয়ে গেছে। ক্লাস শেষ করে বের হব, তখনই মেহরুন আমার হাত চেপে ধরে টানতে টানতে এক সাইডে নিয়ে গেল। তারপর বলল, এই, তোর সমস্যা কি? তুই আজকে ক্লাসে ঢোকার সময় আমার সাথে কথা বলিসনি কেন রে? তার উপর তোকে ডেকেছি, তুই আমার ডাকে সাড়াও দিসনি। সমস্যা কোথায় তোর? আমি তো তোকে কোনোভাবে ফোর্সও করিনি, জাস্ট গতকাল মনের কথাটা শেয়ার করেছি। তুই কি তাতে আমার উপর রেগে আছিস? আরে না, আসলে আমার না কোনো কিছু ভালো লাগছে না, তাই নিজের মতো ক্লাসে চলে এসেছি। মেহরুনকে কিছুটা মিথ্যে বললাম, কারণ তার বিষয়টা নিয়ে আমি কনফিউজড। তার উপরে আপনার বিষয় নিয়ে অনেকটা সমস্যার মধ্যে আছি। এর মধ্যে মেহরুনকে নিয়ে প্যারা উঠলে মাথা দ্বিগুণ হয়ে যাবে। দেখ আকাশ, সমস্যা হলে আমায় বলতে পারিস। আরে না, বললাম তো কোনো সমস্যা না। সমস্যা না হলে তো ভালোই, তবে আমি নিজ থেকেই তোকে একটা কথা বলি, আজকের পর তোর সামনে কখনো আমার পছন্দের বিষয়টা উঠবে না এবং কেউ তোকে আমার বিষয় নিয়েও বলবে না। সো প্লিজ এসব নিয়ে মাথায় চাপ নিস না প্লিজ। আমরা বন্ধুর মতোই থাকবো। আর এতক্ষণ তুই তোকারি করার জন্য ক্ষমা প্রার্থী। এই মেহরুন, টপিক চেঞ্জ করো। এই টপিকটা খামোখো তুই উঠেছিস কেন? আমার মনে অন্য একটা কারণে জটলা পেকে আছে। এখানে মেহরুনের সাথে মিথ্যা বললাম। আচ্ছা যা, টপিক চেঞ্জ। এবার চল ক্যান্টিনে গিয়ে নাস্তা করব। চল। তারপর মেহরুনের সাথে ক্যান্টিনে চলে গেলাম নাস্তা করার জন্য। কিন্তু ভাগ্যে কি লীলা খেলা, গতকালে নেয় আজকেও একটা সিনক্রেট হয়ে বসলো। ক্যান্টিনে যেতে দেখি আপনার হাতের মধ্যে লাঠি জাতীয় কিছু একটা নিয়ে ক্রোধিত হয়ে আমার দিকে তেড়ে পড়ে আসছে, যা থেকে আমার চোখ জোড়া সোজাসুজি কপাল উঠে গিয়েছে। আমি শকড হয়ে এক জায়গার মধ্যে দাঁড়িয়েছি। আপনার লাঠি হাতে নিয়ে তেড়ে পড়ে এসে আমার একদম কাছে চলে এসছে।
কিন্তু সে আমার সামনে এসে আমার না মেরে আশ্চর্যজনকভাবে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর দাঁড়িয়ে বলতে লাগলো, আকাশ, তোকে অন্য কারোর সাথে দেখলে আমার কেন জানি ইচ্ছে করে তোকে মেরে আধমরা করে ফেলি। আর সেই ইচ্ছেকেই বাস্তবায়ন করার জন্য লাঠি নিয়ে তোকে মারতে এসেছি। তবে আমি যখন তোর একদম কাছে চলে আসি তখন আমার মনে হয় আমি তোকে প্রহার করা বা কিছু বলার অধিকার রাখি না, কারণ তোর জীবনে এখন অন্য কেউ চলে এসেছে এবং তার সাথেই তোর জীবনের রশিটা বাঁধা। আমি চাইলেও আগের মতো তোর উপরে আর অধিকার খাটাতে পারি না, তাই তোকে মারতে এসেও থেমে গেলাম। আপনার কথা মেহরুন পাশ থেকে গেজে বলে উঠল, আপু, আমি থাকতে আকাশের গায়ে কেউ হাত দিবে এমনটা আমি কখনোই হতে দেব না। তার উপরে আপনি যেহেতু বুঝেই গেছেন যে আকাশ আর আমার রশি একত্রে বাঁধা, তাহলে আপনি কোন সাহসের উপরে অধিকার খাটানোর কথা ভাবেন? আর কোন সাহসে বা লাঠি নিয়ে ওর দিকে তেড়ে ফুরে আসেন? আপনার কি বিবেক বুদ্ধি বলতে কিছুই নেই নাকি? আপু, তার জন্য দুঃখিত। আসলে আকাশকে নিয়ে আমার কিছু পিছুটান আছে, যার কারণে নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আগামীতে আমি কখনোই আপনাদের দুজনের মাঝে আসবো না এবং আকাশকেও কখনো এটা সেটা নিয়ে ফোর্স করব না। আজ থেকে আপনারা আমি নামক ব্যক্তিটা থেকে পুরোপুরি ছুটকারা পেয়ে গেছেন। এই শেষবার উচ্ছৃঙ্খল আচরণ করেছি, আগামীতে সত্যি আর এমনটা হবে না। এখন থেকে আমি পার্সোনালি আপনাদের দুজনের জন্য প্রে করব। ধন্যবাদ আপনাকে। আরে আপু, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, কারণ আপনার ভালোবাসার মানুষটার একটা সময় আমার পৃথিবীতে একাই স্বৈরাচারী করেছে। সে একাই আমার ভেতরে রাজত্ব করেছে, কিন্তু সেটা আমার দিক থেকে। আমিই তাকে আমার মনের স্বৈরাচারী রাজা বানিয়েছিলাম, কিন্তু আপনার প্রিয় মানুষটা কখনোই আমাকে সাড়া দেয়নি। তবে বর্তমান সে আপনাকে ভালোবাসে, কিন্তু তার উপরে যেহেতু পূর্বের একটা পিছুটান আছে আমার, আমি সেই পিছুটান ভুলে গিয়ে আপনাদের খুশির জন্য আপনাদের পথ থেকে দূরে সরে যাচ্ছি। তার জন্য স্পেশাল করে আমায় ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আকাশ শোন, আমি তো বলেছি যে আমি তোদের দুজনের মাঝে এসে আর কখনো হাঙ্গামা করব না, কিন্তু শোন, মাঝে মধ্যে সম্ভব হলে তোর সাথে এসে কথাবার্তা বলবো। তুই কিন্তু এটা নিয়ে আবার কিছু মনে করিস না। দরকার হয় সঙ্গে করে তোর ভালোবাসার মানুষটাকেও রাখিস তোর সাথে কথা বলার সময়। এবার চলে যাচ্ছি, পরে কখনো এসে সম্ভব হলে কথাবার্তা বলবো, আর সম্ভব না হলে কখনোই তোর সামনে আসবো না। ভালো থাকিস। আপনারা আমাকে মেহরুনকে এসব বলে পিছন করে হাঁটা দেয়, কিন্তু আমি পিছন থেকে লক্ষ্য করি আপনারা তার এক হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে যাচ্ছে, যেটা দেখে কিনা আমার বুকে দাগ কেটে যায়। তাই আমি আর স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ে গিয়ে পিছন থেকে আপনাকে শক্ত করে জোরে ধরে নিজের বাহাদুর টেনে নেই। আপনারা আমার এমন আচরণ দেখে পোপাতে আরম্ভ করে, কারণ এতটা সময় সে চুপি চুপি কাঁদতে কাঁদতে যাচ্ছিল, কিন্তু বর্তমানে আমি তাকে জোরে ধরেছি দেখে সে নিজেকে কান্না আটকে রাখতে পারে না, তাই সে ফুপে কান্না করে দিয়েছে। কিন্তু সে তাকে জোরে ধরার বিষয় নিয়ে আমাকে কিছুই বলেনি, সে নিজের মতো করে কান্না করেই চলেছে। এভাবে কিছুটা সময় বেরিয়ে যায়, এর মধ্যে আপনার মুখ দিয়ে একটা শব্দও করে না। আমি আপনাকে জোরে ধরে অবস্থায় কিছু সময় পেরিয়ে যাওয়ার পরে আপনার নিজে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হেঁটে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমি আপনার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আপনার যখন আমার চোখের আড়াল হয় তখনই আমার হুঁশ ফিরে আসে, তাই আমি পাশে পেরে মেহরুনের দিকে দৃষ্টিপাত করি, কিন্তু মেহরুনকে আমি কোথাও দেখতে পাই না, যেটা আমার খুব অদ্ভুত লাগে। তাই আমি আশেপাশে এবং ক্যান্টিনের মধ্যে মেহরুনকে তালাশ করতে থাকি। মেহরুনকে তালাশ করার এক পর্যায়ে গিয়ে আমি মেহরুনকে ক্যান্টিনের এক কোনায় খুঁজে পাই। আমি দেখতে পাই মেহরুন একটা পানির বোতল হাতে নিয়ে নিজের মুখের উপর পানি ছিটাচ্ছে। তাই আমি তাড়াতাড়ি মেহরুনের কাছে যাই এবং তাকে জিজ্ঞাসা করি, এই মেহরুন, কি করছো এখানে? আমি তোমাকে পুরো দুনিয়া দিয়ে খুঁজতে খুঁজতে মরিয়া হয়ে যাচ্ছি, আর তুমি কি এখানে বসে চোখে পানি ছিটাচ্ছ? কি হয়েছে তোমার? মেহরুন আমার কথায় মুখে পানি দেওয়া বাদ দিয়ে আমার দিকে নজর ঘোরায়। আমি নর্মালভাবে মেহরুনের দিকে দৃষ্টিপাত করি, কিন্তু মেহরুনের দিকে তাকাতেই আমার মাথা ঘুরে ওঠে, কারণ মেহরুনের চোখ জোড়া আগুনের গোলার ন্যায় লাল বর্ণ ধারণ হয়ে আছে, যেটা দেখে আমি ব্যাপক ঘাবড়ে যাই। তবে আমি নিজেকে সামলে নিয়ে মেহরুনকে বললাম, এ তোমার কি হয়েছে? তোমার চোখগুলো আমার আগুনের কুণ্ডলীর ন্যায় লাল বর্ণ ধারণ করে আছে কেন? আকাশ, দুঃখিত। কিসের জন্য দুঃখিত মেহরুন? কারণ তোমার এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না। কিন্তু কারণটা কি সেটা তো বলবে। কারণটা হচ্ছে, আমি এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার ওয়াদা ভঙ্গ হবে। তোমার এই প্রশ্নের উত্তরের সাথে আমার ওয়াদা কোনো না কোনোভাবে কানেকশন আছে। আমি তোমার কাছে ওয়াদা করেছিলাম আমার পছন্দের বিষয়টা কখনোই আর তোমার সামনে আসবে না, তাই আমি এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো না। আরে রাখো তো আদা, তুমি কে চট জলদি আমায় বলো কি হয়েছে।
আকাশ, আমি কখনই ওয়াদা ভঙ্গ করি না। তোমার যদি বোঝ ক্ষমতা থাকে তাহলে তুমি নিজেই বুঝে নাও। না হয় এই টপিকটা বাদ দিয়ে রেখে এখন এখান থেকে চলো। ওকে চলো। তারপর সেখান থেকে চলে আসলাম। কিন্তু মেহরুনের বিষয়টা আমাকে খুবই ভাবাচ্ছে, কিন্তু আমি তাকে কিছু বলার মতো সাহস বা করতে পারছি না, কারণ সেই টপিকটা পরিবর্তন করতে বলেছে। এরপরে যদি এই টপিক নিয়ে আমি কথা উঠাই তাহলে নিজেকে ছোট করা হবে এখানে। এছাড়া মানুষটার কাছেও হয়তো পেইনফুল হয়ে যাব। তাই ক্যান্টিন থেকে ফিরে এসে যথারীতি যে যার মতো হোস্টেলে চলে এলাম। হোস্টেলে ফিরে এসেও আমার মনকে কোনোভাবে শান্ত করতে পারছি না, কারণ মেহরুনের আচরণটা সত্যি আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, যেটা কিনা এখন পর্যন্ত আমি ভাবতে বাধ্য করেছে। ভাবতে ভাবতে বিকেল হয়ে এসছে। বিকাল হতেই নিচ থেকে মেহরুনকে ফোন দিয়ে ক্যাম্পাসের একটা ফাঁকা জায়গায় দেখা করতে বললাম। সে আমার কথা মতো কিছুক্ষণের মধ্যে সেখানে চলে এলো। আমি ওই জায়গার মতো বসে গেলাম দেখা করার জন্য। দুজনে ক্যাম্পাসের একটা ফাঁকা জায়গায় বসে আছি, কিন্তু এরই মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মেয়েটা এখনও কেমন যেন মনমরা হয়ে আছে। তাই তাকে প্রশ্ন না করে এটা সেটা বলে আসানোর চেষ্টা করলাম, কিন্তু আল্লাহর বান্দি হাসতেই নারাজ। সে যে মুখ গোমরা করে রেখেছে তার উপরে সে এটাই আছে। মেহরুনকে হাসাবার প্রচেষ্টায় ব্যর্থতা স্বীকার করে আনমনা হয়েই নিজের অজান্তেই তার কাঁধে হাত রাখলাম। তখনই তার মাথা আমার কাঁধের উপর ঝুলে পড়ল, আর সে তার হাত দিয়ে আমার শার্টের এক পা শক্ত করে খামচা ধরেছে, যাতে করে তার শরীরের ব্যালেন্স ঠিক থাকে। মেহরুনের এমন আচরণে বেশ শক্ত হলাম, তবে তাকে কিছুই বললাম না, কারণ একে তো মেয়েটার বিশাল মন খারাপ, তার উপরে বন্ধু হিসেবে সে আমার কাঁধে মাথা রাখতে পারে। তাই তাকে এই বিষয় নিয়ে কিছুই বললাম না। আমি আমার মতো চুপচাপ বসে আছি। এভাবে 2-3 মিনিট পার হওয়ার পর অনুভব করলাম আমার কাঁধের মধ্যে ঠান্ডা লাগছে। তাই কাঁধের দিকে নজর করতে দেখি মেহরুন কান্না করছে, আর মেহরুনের চোখের পানিগুলো তারই গাল ছুঁয়ে ছুঁয়ে এসে আমার কাঁধের মধ্যে পড়ছে। মেহরুন কান্না করছে দেখতে পেয়ে আমার ভেতরটা ভয়ঙ্করভাবে মোচড় দিয়ে উঠলো। তাই তাকে জিজ্ঞাসা করলাম, এই তোমার কি হয়েছে? তুমি হুট করে এভাবে কান্না করছো কেন? কিন্তু মেহরুন আমার কথার কোনো উত্তর না দিয়ে সে তার বাকি হাতটা দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। মেহরুনের এমন আচরণে অবাক হওয়ার পাশাপাশি আমার শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে। আমি যেন নিজের মধ্যে নেই। তখনই মেহরুন মুখ ফুটে বলে উঠল, আকাশ, আমার না তোমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে চেঁচিয়ে চেঁচিয়ে খাটতে ইচ্ছে করছে। আরে মেহরুন, কি হয়েছে বলবে তো নাকি? তুমি হঠাৎ এমন করছো কেন? আকাশ, আমার মনের ভেতরে কষ্টের এক ভয়ানক ঘূর্ণিঝড় এসে হানা দিয়েছে। এই আকাশ, আমি তোমায় আরো শক্ত করে জড়িয়ে ধরে তোমার শরীরের সাথে নিজের দেহটাকে পুরোপুরিভাবে লেপ্টে দিলে কি তোমার কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। তুমি আমার বন্ধু, তুমি চাইলে বন্ধুদের অধিকার নিয়ে আমার জড়িয়ে ধরতে পারো। কিন্তু কি হয়েছে তোমার, সেটা তো আগে আমায় খুলে বলো। আকাশ, আমার কি হয়েছে সেটা কি তুমি বুঝতে পারো না? আমার চোখে কি তোমায় জানান দেয় না আমার কি হয়েছে? মেহরুন, বুঝতে পেলে কি তোমায় জিজ্ঞাসা করতাম বলো? আমি বুঝে উঠতে পারছি না দেখি তো তোমায় জিজ্ঞাসা করছি। আচ্ছা বলছি, কিন্তু তার আগে আমি তোমায় আরো শক্ত করে জড়িয়ে ধরি প্লিজ। হ্যাঁ ধরো, সমস্যা নেই, কিন্তু কি হয়েছে সেটা খোলাসা করো। মেহরুনকে অনুমতি দিতেই সে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, যেমনটা বহুকালাকে আপরাও করতো। স্কুলে থাকাকালীন সময়ে আমরা হঠাৎ এসে আমাকে জড়িয়ে ধরতো, আমার ঘাড়ে কপালে আমার অনুমতি ছাড়াই চুমু বসিয়ে দিত। কিন্তু সে মেয়েটাই অন্য কারো। যাক, বাদ দিই আপনার কথা। এখন মেহরুনের কি হয়েছে সেটা কি শুনি। মেহরুন তার সমস্যার কথা বলতে শুরু করেছে। আকাশ, আমি না বড় বেহায়া প্রকৃতির মেয়ে মানুষ। সেদিন তোমায় ওয়াদা করেও নিজেকে সামলে রাখতে পারলাম না। আজ সকালে তুমি যখন আমার সামনে আফরাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছো, তখন কেন জানি আমার ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কোনো এক নরাধম শয়তান আমার কলিজাটাকে কাঁচা চিবিয়ে খাচ্ছে। এতটা কষ্ট হচ্ছিল আমার ভেতরে। আকাশ, আমি নিজেকে সামলে নেওয়ার বহুত চেষ্টা করেছি, কিন্তু আমি যতই চেষ্টা করি নিজেকে সামলে নিয়ে এগিয়ে যাওয়ার, আমি ততই আরো বেশি করে ডুবে পড়েছি তোমার ভেতরে। আমি কি করব আকাশ? তোমাকে অন্যের পাশে দেখলে আমার সহ্য হয় না। সেখানে তুমি আমার সামনে হাফরাকে জড়িয়ে ধরেছো, যেই কিনা তোমায় কষ্ট ছাড়ার কিছুই দেয় না। আকাশ প্লিজ, তুমি আর সেই মেয়ের কাছে যেও না। তোমাকে সেই মেয়ের সাথে দেখলে আমার পৃথিবীতে ভূমিকম্প হয়। মেহরুনের কথা শুনে আমার বুঝতে আর বাকি নেই যে বলতে কি চাচ্ছে। যদি আবার সে আমায় ভালোবাসার কথা বলেনি, তবে আমি গাধা হলো এতটা গাধা না যে ইশারা করার পরেও আমি বুঝতে পারবো না। মেহরুনের কথা এবার আমার বুকের ভেতর তুফান বইতে শুরু করলো।
আমি যেন কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলেছি। তখনই মেহেরুন আমায় ঝাঁকে দিয়ে বলল, এই আকাশ, বলো না তুমি আর ওর কাছে যাবে না। এই আকাশ, বলো না যে তুই আর তার ধার কাছে ঘেসবি না। মেহেরুন তুমি শান্ত হও। দেখো, আমি তোমার আচার আচরণে অনেক কিছু বুঝি, কিন্তু আমি বুঝেও না বোঝার ভান করে থাকি। দেখো মেহেরুন, আমি তোমায় কখনো কষ্ট দিতে চাই না, কিন্তু তুমি একটা কথা ভাবো তো, যে তুমি আমায় ভালোবেসে এতটা পাগলামি করছো, তাহলে আমি আপনাকে ভালোবেসে কেন পাগলামো করব না? কেন তাকে তোমার মতো আঁকড়ে ধরে অপরের কাছে যেতে বারণ করব না? তোমার মতো করে আমিও তাকে ভালোবাসি, তাহলে বলো আমি কেন তার থেকে দূরে থাকবো? আকাশ, আমি তোর যুক্তি শুনতে চাই না, আর শুনলেও এসব কিছু এখনো ওর মাথায় ঢুকবে না, কারণ আমি এখন ভালোবাসার ভিখারি। তাই আমি আমারটাই বুঝবো। সো তুই আর তার কাছে যাবি না। মেয়েটা যদি তোকে ভালোবাসতো তাহলে আমি হাসি খুশি মেনে নিতাম, কারণ তখন মনে হতো আমার ভালোবাসার মানুষটা অন্যকে নিয়ে হ্যাপি আছে। কিন্তু তুই তো তাকে নিয়ে হ্যাপি না, সে তো তোকে সব সময় কষ্ট দেয়। তাছাড়া সে তোকে রেখে অন্য আরেকজনকে ভালোবাসে, তাহলে তুই কেন তার জন্য কষ্ট পেয়ে আমায় কষ্টে রাখবি? আমি তো তোকে ভালোবাসি। তাকে নিয়ে তোর সাফল্য দেখলে আমার পাগলামো করার কোনো মানে ছিল না, কিন্তু তুই তো তার পেছনে পড়ে আছিস, সে অন্য একজনকে ভালোবাসা সত্ত্বেও। তাই এখন আমি তোকে আমার হতে ফোর্স করব, তোকে আমি আমার বলে দাবি করব। তুই আমি বাদে আর অন্য কারো হতে পারবি না, না হয়তো খুব খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। একটু আগে তো মেহেরুনের কথা শুনে বলার বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু বর্তমানে তার কথা শুনে মনে হচ্ছে আমার স্মৃতিশক্তিও লোপ পেতে শুরু করেছে। মেয়েটা কী ধরনের পাগলামি শুরু করেছে আল্লাহ! এই মেহেরুন, তুমি প্লিজ শান্ত হও। না, আমার শান্ত আর কিছু নেই। আমি যা বলেছি সজ্ঞানে বলেছি। তুই আমার মানে আমার। আমি তোকে অন্য কারো হতে দেব না, আর আমি এখন তোর শরীরের অধিকার ফলাবো। মেহেরুন আমাকে স্পর্শ করবে বলেই তার শরীরে স্পর্শ করতে আরম্ভ করে। জড়িতর অবস্থাতেই প্রথম স্পর্শটা মেহেরুন আমার বুকে করেছে। বর্তমানে সে আমার বুকে স্পর্শ করছে। আমি শার্ট পরিধান করে আছি। আমার শার্টের উপর দিয়ে মেহেরুন তার উষ্ণ ঠোঁটজোড়া আমার বুকে ছোঁয়াচ্ছে। অন্যদিকে আমি পুরোপুরি মূর্তি নেই হয়ে গেছি। আমি যেন আর এই দুনিয়াতে নেই। মেহেরুন আমাকে জোর করেই অনেক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। এভাবে কিছুটা সময় যেতে মেহেরুন শান্ত হয়ে যায় এবং সে নিজে আমাকে অন্য দুনিয়া থেকে ফিরে আনে আমার শরীরে ধাক্কা দিয়ে। আমি নিজের হুঁশে ফিরে এসে মেহেরুনকে বললাম, মেহেরুন, আমি তোমায় ফোন করে ডাকিয়েছি তোমার মন খারাপের কথাটা জেনে সেসব থেকে তোমায় পরিত্রাণ দিতে, কিন্তু তুমি তো উল্টো আমার উপরে পাহাড় সমান কষ্ট চাপিয়ে দিলে। মেহেরুন, আমি আপনাকে ভালোবাসি, আর তার সাথে সাথে কিন্তু তোমায় ভালোবাসি। তবে দুজনের ভালোবাসা কিন্তু ভিন্ন। আপনাকে ভালোবাসি লাইফ পার্টনার হিসেবে, আর তোমায় ভালোবাসি বন্ধু হিসেবে। কিন্তু তুমি এসব জানার পর আমার কাছে এসে ভালোবাসার জন্য পাগলামি করছো। তোমার আচরণ দেখে আমি কি করবো তা বুঝে উঠতে পারছি না। তোর কোনো কিছু বুঝতে হবে না, তুই খালি আমাকে ভালোবাসলেই হবে। মেহেরুন, এটা কি সম্ভব? সম্ভব কি সম্ভব না সেটা আমি জানি না। আমি খালি জানি তুই আমাকে ভালোবাসবি আর আমি তোর হব। না হয়তো আমি কিন্তু খারাপ কিছু একটা করে বসবো, আর আমার এই কথাটা কিন্তু 100% সত্য। মেহেরুন, প্লিজ এমন করে বলো না। আকাশ, এমন করে বলবো না তো কি করে বলবো? সেই মেয়ে তোকে ভালোবাসে না, তাও তুই তার পেছনে ঘুরঘুর করিস, আর আমি তোকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু তুই আমাকে তোর পেছনে ঘোরাচ্ছিস আর সাথে কষ্ট দিচ্ছিস। সো আমি ভেবে নিয়েছি তুই যদি আমায় গ্রহণ না করিস তাহলে ভয়ানক একটা কাণ্ড ঘটাবো আমি। এই না না, এমনটা করো না। তাহলে আমাকে নিজের বুকে টেনে নে। মেহেরুন, আমার পক্ষে এমনটা করা সম্ভব না। তুমি প্লিজ আমাকে চিন্তা ভাবনা করার মতো একটু সময় দাও, তারপর তোমাকে সে জানাচ্ছি আমি। ঠিক আছে, আমি এখন আর তোকে ফোর্স করলাম না। তুই চিন্তা ভাবনার সাথে সাথে নিজেকে তৈরি করে নে আমার জন্য। তারপর সময় হলে আমাকে সে বুকে টেনে নিয়ে একদম শক্ত করে জড়িয়ে ধরবি। আচ্ছা ঠিক আছে। এই তো আমার লক্ষ্মী কলিজাটা। হ্যাঁ, এবার যাও যাক। ঠিক আছে, কিন্তু তার আগে সরিটা বলিনি, কারণ এতটা সময় আমি তোমার সাথে তুই তুকারি করেছি। আসলে আকাশ, আমার রাগ উঠলে কী করি তা আমি নিজেও বলতে পারি না। তবে এটুকু আমার জানা যে আমি রাগলে আমার শরীর নিজের আয়ত্তে থাকে না, আমার হুঁশ তখন নিজের শরীর ছেড়ে পালিয়ে যায়। আরে সমস্যা নেই, আমি কিছুই মনে করিনি। ধন্যবাদ প্রিয়। হ্যাঁ, এবার চললাম। তারপর সেখান থেকে উঠে আবার নিজের হোটেলে ফিরে এলাম।
হোটেলে ফিরে এসে দেখি আমার মাথা চরকির মতো ঘুরপাক খাচ্ছে, কারণ এতটা সময় যেই প্রেশারের মধ্যে ছিলাম আমি, তাতে করে মাথা ঘুরপাক খাওয়া স্বাভাবিক। তাই নিজের বেডে শুয়ে পড়লাম। আজ আর পড়া হবে না। শুয়ে শুয়ে একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পর্কে ভাবছি আর নিজেই হিসাব মেলাচ্ছি, কারণ মেহরুনকে কথা দিয়েছি তাকে নিয়ে চিন্তাভাবনা করে জানাবো। তাই চিন্তাভাবনা করতে করতে সারাটা রাত কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ক্লাসে ঢোকার পূর্বে মেহরুনের সাথে দেখা করলাম। তারপর তাকে বললাম, মেহরুন, তোমাকে আমার কিছু বলার আছে। বাহ, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া শেষ তোমার? আরে কি বলি সেটা আগে শোনো। আচ্ছা, কি বলবে বলো। মেহরুন, তোমায় আমি ভালোবেসে আপন করে নিব, তবে তার জন্য একটু শর্ত আছে। তুমি যদি এই শর্ত মোতাবেক চলতে পারো তাহলে আমি তোমাকে আপন করে নেব। আকাশ, আমি তোমার সব শর্ত মানতে রাজি, তুমি খালি আমার শর্তের কথা বলো। তাহলে শোনো। তারপর মেহরুনকে শর্তের কথা বললাম। আমি রাজি, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো, আমার খালি তোমাকে চাই। হ্যাঁ, শর্ত মানলেই তুমি আমাকে পাবে। তারপর দুজনে মিলে ক্লাসে চলে গেলাম। মেহরুন আমার কথা মানতে শুরু করে দিয়েছে। দুজনে মিলে আগের চেয়ে আরো বেশি ঘনিষ্ঠ হয়ে উঠেছি। এভাবে দেখতে দেখতে 25 দিন পেরিয়ে গেছে। আমরা দুজনে একে অপরের অনেকটা কাছে চলে এসেছি। তবে আমার মনের ভিতর এখনো আপনাকে নিয়ে একটা রেশ কাজ করে, কিন্তু রেশ কাজ করলেও কিছু করার নেই, কারণ বর্তমানে মেহরুনের সাথে আমি মেলামেশা করছি। আর মেলামেশাটা একদম অন্য রকমের। সবসময় একজন আরেকজনের সাথে আঠার মতো লেগে থাকি। ক্লাস থেকে নিয়ে শুরু করে সবকিছুই একসাথেই করি। সকালে নাস্তা দুজনে মিলে একসাথে ক্যান্টিনে বসে খাই। আমাদের এই দৃশ্য বহুবার আপনার চোখে পড়েছে, কিন্তু সে আমাকে কোনো কিছুই বলে না। আর কিছু বলা তো দূরের কথা, সে আমার সামনে আসে না। আমাকে আর মেহরুনকে দেখলেই সে আমাদের থেকে চোখ নামিয়ে আমাদের থেকে চলে যায়। এভাবে 1 মাস পেরোতে চললো। আর 3 দিন গেলেই 1 মাস পূর্ণ হবে। আমার ভিতরে আপনাকে নিয়ে শেষের মাত্রা আগের চেয়েও আরও বেশি হয়ে গেছে, যার জন্য মাথার মধ্যে সবসময় খালি আপনার চিন্তা ঘুরপাক করে। একদিন আমি আপনার কথা চিন্তা করতে করতে ক্লাস থেকে বের হচ্ছিলাম, তখনই হুট করে আপনার আমার সামনে এসে আমার হাতের মধ্যে একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, অগ্রিম দাওয়াত রইল তোর। কিসের দাওয়াত আপনার? কার্ডটা খুলেই দেখ। আপনার কথা মতো তাড়াতাড়ি করে কার্ডটা খুললাম। কার্ডটা খুলে ভিতরে লেখাগুলো পড়তেই আমার চোখ জোড়া ঘোলাটে হয়ে গেছে। সাথে আমার কলেজের মধ্যে ভয়ানকভাবে মুচড়াতে আরম্ভ করেছে। আমি যেন দুনিয়ার মধ্যে নেই। মনের ভিতর জন্ম নেওয়া ভয়ানক কষ্ট আর চোখের পানি যেন আমায় মুহূর্তের মধ্যে পাথর বানিয়ে দিয়েছে। আমি ঘোলাটে চোখ নিয়ে অপলক দৃষ্টিতে আপনার চোখের দিকে তাকিয়ে আছি। তখনই সে আমায় বলে উঠল, আকাশ, কাঁদছিস কেন? তোর তো আরো খুশি হওয়ার কথা আমার আর মিনারের বিয়ের কাঠ দেখে, কারণ তোর পথের কাটা ছিলাম আমি, যেটা কিনা আজীবনের জন্য দূরে সরে যাচ্ছি। এখন তোরা একদম ফ্রি, অবশ্য আগেও ফ্রি ছিলি। এই 1 মাস তোদের সমস্ত কিছুই তো আমার চোখে পড়েছে। তোরা দুইজন দুজনের কতটা কাছে চলে এসেছিস। যাক, তোদের জন্য ভালোই হলো বল। আপনার কথা শুনে কলিজা মুসরানি যেন ক্রমশ বেড়েই চলেছে, কারণ আমি চেয়েছি একটা, কিন্তু ঘটেছে আমার সব পুরোপুরি উল্টোটা। আমি যেন আর আমার মধ্যে নেই। তখনই আপনার আবার বলে উঠল, আকাশ, এত কিছু ভাবিস না, যা হয় তা ভালোর জন্যই হয়। সো তোরা দুইজন আমাদের বিয়েতে আসিস। চললাম। আপনার আমায় এসব বলে হাঁটা দিল, কিন্তু আমি পেছন থেকে আপনার হাত চেপে ধরলাম, কারণ এখন আর আমার পক্ষে চুপসে থাকা সম্ভব না। আমি যদি এই শেষ মুহূর্তে এসেও চুপসে থাকি তাহলে জীবনটা নরক হয়ে যাবে আমার। তাই আপনার হাত চেপে ধরে তাকে কাঁদতে কাঁদতে বললাম, আপনার আমার কিছু কথা বলার আছে তোমার সাথে। কি কথা বল? আমরা তুই যেমনটা ভাবছিস তেমনটা কিন্তু না। দেখ, সত্যি বলতে মেহরুন আমায় পছন্দ করে, কিন্তু আমি তোকে। তবে তুই শুরু থেকে আমাদের মাঝে যা দেখেছিস সব কিছুই কিন্তু আমাদের সাজানো নাটক। তবে মেহরুন আমার সাথে নাটকে পার্টিসিপেট করতে করতে সে আমায় ভালোবেসে ফেলেছে, কিন্তু আমি তাকে এসবে সাড়া দিইনি। কিন্তু একদিন সে আমার কাছে ভালোবাসার কথা বলে, তবুও আমাকে তার কাছে হওয়ার জন্য জোরালোভাবে রিকোয়েস্ট করে, যাতে করে আমি তার হয়ে যাই। কিন্তু আমি তো তোকে ভালোবাসি, তাই তাকে না করি। কিন্তু সে নিজের ক্ষতি করবে বলে স্পষ্টভাবে আমি জানিয়ে দেয়, তাই বাধ্য হয়ে তার সাথে মিশতে হয়। তবে এই মিশবার পিছনেও কিন্তু একটা কারণ আছে। কি কারণ? দেখ, সে যেহেতু আমায় ভালোবাসে আর আমার জন্য নিজের ক্ষতি করতে চাইছে, তাই তাকে একটা শর্ত দিয়েছি। সে 1 মাস একদম আমার কাছে থাকবে, একদম আমার সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করবে, যাতে করে তুই আমাদের মেলামেশা দেখে জেলাস ফিল করিস আর আমার কাছে ফিরে আসিস। কিন্তু এই 1 মাসের মধ্যে যদি তুই আমার কাছে ফিরে না আসিস তাহলে আমি তোকে গ্রহণ করে নেব। আপনারা দেখ, আমি সব কিছু কিন্তু তোকে পাওয়ার জন্য করেছি, সেখানে তুই আমাকে ছেড়ে মিনারের কাছে চলে যাচ্ছিস, এটা আমি বেঁচে থেকে কোনোদিনও মানতে পারবো না। বাহ,
বেশ সুন্দর কাহিনী, কিন্তু দেখ আকাশ, আমার পক্ষে আর কিছুই করা সম্ভব না। তুই আমাকে পাওয়ার জন্য ওর সাথে মিলে নাটক করলেও আমি কিন্তু নাটক করছি না। আমি মিনারকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব। তোর এই নাটক ফাটক আমার সামনে কাজে আসবে না। সো তুই মেহরুন আর নিজের পড়ালেখায় মনোনিবেশ কর। আমি চললাম। আফরা আমাকে চললাম বলে আমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। তারপর আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে আমার সামন দিকে হাঁটা ধরে। অন্যদিকে আমি পেছনে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে ফেলতে আফরাকে চেঁচিয়ে বলি, আফরা, যে জীবনে তুই আমার হবি না সেই জীবন রাখার কোনো মানেই নেই। আমার মুখে এমন কথা শুনে আফরা হাঁটা থামিয়ে পেছন দিকে ফেরে। তারপর একটু জোর আওয়াজ দিয়ে বলে, প্রিয়, পাগলামি ছেড়ে নিজের পড়ালেখায় মন দে। এসব পাগলামের কোনো কাজে আসবে না, কারণ তোর এই পাগলামোর বিন্দু পরিমাণ দাম নেই আমার কাছে। সো নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে সামনে অগ্রসর হ। সো চললাম। আফরা উপরোক্ত কথা বলে আবারও হাঁটা দেয়। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আফরা আমার ফ্যাকাল্টি ছেড়ে বের হয়ে যায়। আমি আফরাকে শেষ কয়েকটা কথা কি মনোভাব নিয়ে বলেছি সেটা আফরা একবারের জন্য বুঝতে চেষ্টা করেনি। সে তার মতোই আমাকে ফেলে রেখে চলে গেছে। এদিকে আমি আফরার বিয়ের কাঠ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, আর চোখ জোড়া দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। আমি যেন কোনোভাবে আপনাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না, তাই আমি চটজলদি চোখের পানিগুলো মুছে ফেলি। তারপর চোখের পানি মুছে নিয়ে সোজা নিজের হোস্টেলে চলে আসি। হোস্টেলে ফিরে এসে আমি আমার রুমমেট মামুনের সাথে দেখা করে তাকে বলি, মামুন, তোমাকে কিছু বলার আছে আমার। কি কথা আকাশ? বলছি, কিন্তু তার আগে তোমায় একটা কথা বলে দেই। তুমি কিন্তু আমার কথাটা শোনার পর কোনো ধরনের প্রশ্ন করতে পারবে না আমাকে। আচ্ছা বলো। মামুন, আমি যখন তোমাদের মাঝ থেকে চিরতরের জন্য হারিয়ে যাব, তখন তুমি উপযুক্ত মানুষটার কাছে আমার এই কথাবার্তা পৌঁছে দিও যে ছেলেটা তাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু কোনো এক অজানা কষ্টের কারণে ছেলেটা চিরতরের জন্য সবার মাঝ থেকে নিজেকে আত্মগোপন করে নিয়েছে। আকাশ, মানে কি এসবের? মামুন, আমি তোমায় আগে বলেছি আমার কথা শোনার পর পাল্টা কোনো প্রশ্ন করবে না তুমি। সো তুমি আর কোনো ধরনের প্রশ্ন করো না আমায়। আমার একটা জরুরি কাজ আছে, আমি সেটা সেরে আসি। আর তুমি এই কার্ডটা রাখো, আমি এখান থেকে যাওয়ার কয়েক ঘন্টা পরে তুমি কার্ডটা খুলে দেখো। আমি মামুনের মুখ বন্ধ করে দিয়ে তার হাতে আপনার বিয়ের কার্ডটা ধরিয়ে দিয়ে তারপর সোজা হোস্টেল থেকে বেরিয়ে রেল লাইনে চলে আসি। তারপর রেল বিটের উপরে চুপচাপ দাঁড়িয়ে থাকি, কারণ আমি আর এই জীবন রাখতে চাই না। এই জীবনে আপনার আমার হবে না, তাই আমি নিজেকে শেষ করে দেওয়ার প্ল্যান নিয়ে রেল লাইনের উপর দাঁড়িয়ে পড়ি। আমার চিন্তাভাবনা মোতাবেক কিছুক্ষণের মধ্যেই সামনে ট্রেন চলে আসে। ট্রেন একদম আমার সামনে চলে এসছে। মিনিট খানিকের মধ্যেই আমার দেহটা রেল লাইন থেকে ছিটকে আশেপাশে মাটিতে থুবড়ে গিয়ে পড়বে। কিন্তু সেই সময়ে মেহরুনের কথা মনে ওঠে আমার। আমি যে মেহরুনকে কথা দিয়েছিলাম মেহরুন এক মাস আমার সাথে ঘনিষ্ঠভাবে বজায় রাখবে, আমাদের এই ঘনিষ্ঠতা দেখে যদি আমরা ফিরে না আসে তাহলে আমি মেহরুনকে গ্রহণ করে নেব। তাই আমি মেহরুনের কথা চিন্তা করে ট্রেন আমার বডিটাকে কুঁচকে দেওয়ার আগেই আমি রেল লাইন থেকে নেমে পড়ি। না, একজনের জন্য আরেকজনকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। আপনার মেয়ে ছেড়ে অন্য কাউকে নিয়ে ভালো থাকতে পারলে আমি মেহরুনকে নিয়ে ভালো থাকতে পারবো। সো হোস্টেলে ফিরে যাই, তারপর মেহরুনকে আপন করে নেব। তারপর মেহরুনের কথা ভাবতে ভাবতে আবার উল্টো হাঁটা দিয়ে মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা হই। কিন্তু ভাগ্যে কি নির্মম পরিহাস, আমি মেডিকেল কলেজে ঢোকার কিছুক্ষণ পর মুহূর্তেই মেডিকেল কলেজের সামনে মেন রাস্তায় একটা বড় গাড়ি জোরে এসে আমাকে মাটির সাথে পিষে দেয়, যার ফলে আমি স্পট ডেট হয়ে সেখানে নিজে প্রাণ হারাই। আমার দেহটাকে সেই বড় গাড়িটা কুচকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত মানুষজন আমার ক্ষতবিক্ষত শরীরটাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে কলেজের মধ্যে দিয়ে যায়। আমার নিজের বডিতে দেখে কলেজে সবাই বাকরুদ্ধ হয়ে গেছে, বিশেষ করে মেহরুন, তার সাথে সাথে আফরাও। কিন্তু কেউ আমার নিথর দেহটার সামনে যাওয়ার মতো সাহস করতে পারছে না, কারণ সামনে থেকে গিয়ে কেউ যদি একবার আমার ক্ষতবিক্ষত শরীরটাকে দেখে তাহলে তার কয়েক মাসের ঘুম হারাম হয়ে যাবে। লাশের বিভংসতা দেখে কলেজের অধ্যাপক আমার ক্লাসমেটদের বলে আমার মৃত্যুর ক্রিয়াধারা চটজলদি শেষ করে আমাকে দাফন করে দিতে, না হয় অল্প সময়ে আমার দেহতে পছন্দ ধরবে। স্যারের কথা মতো সবাই আমার মৃত্যুর ক্রিয়াধারা শেষ করে আমাকে মাটিতে শুয়ে দিয়ে ফিরে আসে। আমাকে চিরনিদ্রায় শুয়ে রেখে এসে মামুন মেহরুনকে বলে, মেহরুন আকাশ সুইসাইড করেছে? সে ঘন্টা দুয়েক আগে আমায় কিছু কথা বলেছিল, যেটা আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন স্পষ্টভাবে আমার বুঝে গেছি সে যে আফরার জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছে, আর আফরার বিয়ের কার্ডও আকাশ আমায় দিয়ে গেছে, যেটা একটু আগে আমি খুলে দেখেছি। তারপর আমার সমস্ত কিছুই পরিষ্কার হয়ে গেছে। মেহরুন এমনিতে আমার জন্য কান্না করছিল, কিন্তু মামুনের এখনকার কথাবার্তা শুনে তার কান্না ভয়াবহ রাগে পরিণত হয়। তাই সে তার কয়েকজন ক্লাসমেটকে নিয়ে আপনার হোস্টেলে থেকে আপনার চুলের মুঠি ধরে তাকে টেনে হিসেবে নিয়ে আসে।
তারপর শরীরে সমস্ত শক্তি দিয়ে আপনার গালে কয়েকটা থাপ্পড় মেরে তাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলে, এই জানোয়ার, তুই কেন করলি এমনটা? তোর জন্যই আজ আকাশ আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। ছেলেটার কি ভুল ছিল রে বেয়াদব মেয়ে? সে তো তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো, আর আমি তাকে। কিন্তু শেষ মুহূর্তে তুই ছেলেটাকে আমার জীবন থেকে এভাবে কেড়ে নিলি। এই মেয়ে, তুই কি মানুষ? তোর ভেতরে মায়াদয়া বলতে কি কোনো কিছুই নেই রে? মেহরুনের এমন তিক্ত আচরণে আপরা হু হু করে কেঁদে দেয়। যে কান্নাটা দেখে কিনা মেহরুনের আরো রাগ উঠে যায়। তাই সে আবারও ঝাঁঝালা কণ্ঠে আপনাকে বলে, কি রে বেহায়া মেলো, আমার আকাশকে তো শেষ করে দিয়েছিস। সময় থাকতে আগে তো কিছু করিসনি, তাহলে এমন বেহায়ার মতো চোখের পানি ফেলছিস কেন? আপু, আমার এই মায়েরে কিচ্ছু হবে না। আপনি প্লিজ আমায় মেরে আমাকেও আমার আকাশের মতো চিরনিদ্রায় পাঠিয়ে দিন। এই বেহায়া মেয়ে, তোর আকাশ মানে? তুই তো অন্য পুরুষ ধরেছিস, তাহলে এখন তোর আকাশ বলে নতুন নাটক সাজাচ্ছিস কেন? হ্যাঁ, আমি নতুন নাটক সাজাচ্ছি, কারণ আমি তাকে ভালোবাসি। তাহলে তুই ওকে ছেড়ে পুরুষ নিয়ে মেতেছিলি কেন? আর বিয়ের কার্ডটা কিসের, যদি তুই আকাশকে ভালোই বেসে থাকিস? আপু, আমি কোনো পরপুরুষ নিয়ে মেতে ছিলাম না। আপনারা যার সাথে আমাকে দেখেছেন সে আমার কাজিন। আমি তার সাথে মিলে এসব নাটক করেছি। আপনাদের বিয়ের জিনিসটাও একটা সাজানো নাটক। কারণ যে আকাশকে আমি কিনা স্কুল লাইফ থেকে পাগলের মতো ভালোবাসতাম, আর সে কিনা নিজের পড়ালেখা আর আমার পড়ালেখা নষ্ট হবে বলে আমার সাথে রিলেশন করেনি, বরং সে আমার জীবন তৈরি হওয়ার জন্য আমার যুদ্ধের ময়দানে সাহস জুগিয়ে নামিয়ে দিয়েছে। আর সে আমি কিনা আকাশের ক্ষতি চাইবো? আজ আমার পড়ালেখার পাশাপাশি যেই নামটুকু আছে সব কিছুই কিন্তু আকাশের জন্য। আমি সবসময় চাইতাম ভালো কিছু করার জন্য, আর সে চাওয়াই আমাকে এই মেডিকেল কলেজের টপার বানিয়ে দিয়েছে। কিন্তু আমার দুঃখটা এই জায়গায় যে যেই মানুষটা আমাকে উপরে উঠিয়ে দিয়েছে সে কিনা র্যাঙ্কিংয়ে আমার পরে অবস্থান করছে। তাই আমি তার ভালোর জন্যই তার সাথে রিলেশন করিনি, কারণ আমি চাইতাম সে সব কিছুতেই যেন আমার উপরে থাকে। কিন্তু সে আমার থেকে এক ধাপ নিচে থাকায় আমি তার সাথে রিলেশন করিনি, যাতে করে সে পড়ালেখায় ফোকাস করতে পারে এবং আমাকে টপকে অনেক নাম বানাতে পারে। না হয়তো আমি যেদিন মেডিকেল কলেজে এসে আকাশকে দেখি সেদিনই আকাশকে জড়িয়ে ধরে সে আগের নেই ভালোবাসার জন্য পাগলামি করতাম। কিন্তু সেটা আমি ইচ্ছে করে করিনি, কারণ আমি তো শুধু তারই থাকবো, আর সেটা শুধু সময়ের অপেক্ষায়। সে ভালো মতো পড়ালেখা করে নিজের সবচাইতে বড় ইচ্ছে ডাক্তার হওয়ার পাশাপাশি নিজের মায়ের স্বপ্ন পূরণ করা, যেটাকে সে পূর্ণ করতে চায়। তাহলে কেন সে এইসব প্রেম নিয়ে মেতে থেকে নিজের পড়ালেখা খারাপ করবে আর পজিশনে 2 নম্বরে থাকবে, যে কিনা আমার প্রেম থেকে দূরে রেখে নিজের লক্ষ্যে পৌঁছানোর রাস্তা ধরিয়ে দিয়েছে? সে কেন এই অসময়ে এসে আমার সাথে প্রেম করে সময় নষ্ট করবে? তাই আমি আমার ডাক্তারবাবুর থেকে দূরত্ব বজায় ছিলাম। আমি চেয়েছিলাম সে ডাক্তার হলে তখনই আমি আমার ডাক্তারবাবুকে কাছে টেনে নেব, সে কিনা ছোটকাল থেকেই ডাক্তার হওয়ার ইচ্ছেকে মনের মধ্যে পুষে রেখেছে। আমি আরও চেয়েছিলাম সে লেখাপড়া করে ভালো একজন ডাক্তার হবে, আর আমি তখন তাকে আকাশ না ডেকে ডাক্তার বাবু বলে ডাকবো। আর এই ডাক্তারবাবু নামটা আমি বহুকাল আগে থেকেই ভেবে রেখেছিলাম। কিন্তু আপনি নামক ব্যক্তিটা মাঝখান থেকে হুট করে আমাদের জীবনে চলে আসেন, যেটা দেখে আমার চরম পরিমাণে খারাপ লেগেছে। আপনার আর আকাশের মেলামেশা আমার একদম সহ্য হতো না, তাই আমি আমার কাজিনের সাহায্য নিয়ে আকাশকে জেলাস করেছি। কিন্তু আমার এই কাজে হিতে বিপরীত হয়েছে। ছেলেটা আমার এই সাজানোর নাটকটাকে সত্যি মনে করে নিজের প্রাণ দিয়ে দিয়েছে। সো আমারও বেঁচে থাকার ইচ্ছা নাই। আপু, আপনি ধারালো কোনো অস্ত্র দিয়ে আমার মস্তিষ্কটা একদম শরীর থেকে আলাদা করে দিন, না হয়তো আপনারা সবাই মিলে আকাশের মতন করে আমিও পিষে মেরে ফেলুন। মেহরুন আপনার মুখে এই সমস্ত কথা শুনে আপনার চুলের মুঠি ধরে তাকে জড়িয়ে ধরে সজোরে কান্না করে দেয়। তারপর কান্না করতে করতে আপনাকে বলে, বোনডে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোমাদের এই পবিত্র ভালোবাসার মাঝে এসে পদার্পণ করা। তোমার বলা একটু আগের সমস্ত কথাবার্তা শুনে মনে হচ্ছে আমি ছেলেটাকে মেরে ফেলেছি, কারণ তুমি তো গোপনে তার ভালো চেয়েছিলে, কিন্তু আমি তাকে পাওয়ার তাড়নায় তাকে চিরতরে হারিয়ে বসেছি। না হয়তো আজকে ছেলেটা জীবিত থাকতো, আর তোমার ছোট্টকালে জন্ম নেওয়া সে ভালোবাসাটুকু আজও তার সাথে থাকতো। না আপু, দোষ আপনার একার নয়, দোষ আমারও আছে। ছেলেটা শেষ সময়ে আমার কাছে এসেছিল, কিন্তু আমি তার মনের কথাটুকু বুঝতে পারিনি। আমি তার ভালো চিন্তা করে শেষ সময়েও নাটক করে গেছি অন্য একটা সম্পর্কের, যেটা কিনা একদমই আমার উচিত হয়নি। কারণ সবসময় ভালো চাইতে নেই, কিছু সময় ভালো চাওয়ার মাঝেও খারাপ কিছু ঘটে বসে, যেটা কিনা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি।
বোন রে, তোমার কোনো দোষ নেই, তুমি প্লিজ আমায় মাফ করে দাও। এখানে যা কিছু ঘটেছে সব দোষ আমার। দোষ আপনার কি আমার তা জানা নেই, কারণ আপনি তো তাকে ভালোবেসে ভুল করেননি। আর ভালোবাসা মানুষের মনে বলে কয়ে জন্ম নেয় না। সো আপনি নিজেকে দোষ দিয়েন না, আর আমাকেও মাফ করে দিয়েন। চললাম আমি। তারপর আমরা মেহরুন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উধাও হয়ে যায়। এরপর আর কোনোদিন আপনাকে মেডিকেল কলেজের আশেপাশে দেখা যায়নি। তবে মেহরুন এখনও কলেজে আছে, তবে সে আমার চোখে পাগল হয়ে গেছে। সে পড়ালেখা ছেড়ে দিয়ে কলেজের আশেপাশে পাগলের মতো ঘুরঘুর করে সারাদিন। এভাবে 3টি বছর কেটে যায়। আজ আমার মৃত্যুবার্ষিকী। মেহরুন পাগল হয়ে গেলেও আকাশের কোনো কিছুই সে বলেনি। আকাশের জন্মদিন এবং মৃত্যুর তারিখ থেকে শুরু করে সব কিছু এখনও মেহরুনের মনে আছে। তাই সে আজকে নিজের পাগলামো থামিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে পাগলে বেশি মেডিকেল কলেজ ছেড়ে কিছুটা দূরে কবরস্থানে আছে, যেখানে কেনা আকাশকে দাফন করা হয়েছে। সেখানে চলে যায়। মেহরুন কবরস্থানে গিয়ে দেখে তার মতো একটা মেয়ে পাগলের বেশে আকাশের কবরের সামনে বসে বসে কবরে খুঁটি ধরে কান্না করছে। মেহরুন পাগল হলেও আকাশের কবরে খুঁটি ধরে কান্না করা মানুষটাকে সে চিনে ফেলে। তাই সে চটজলদি সে মেয়েটার কাছে গিয়ে বলে, আফরা বোন আমার, কাঁদিস না, না হলে কবরের ভেতরে থাকা মানুষটাও যে আমাদের জন্য কষ্ট পাবে। আমরা মেহরুনের কথায় কান্না থামিয়ে দিয়ে তার দিকে ঘুরে তাকায়। তারপর ফিক করে একটা হাসি দিয়ে বলে, আমি কাঁদছি না তো আপু, আমি তো হাসছি, কারণ মানুষটার সাথে দুজনের অন্যায় করে তাকে বিগত 3 বছর আগে মাটির নিচে পুঁতে দিয়েছি। আর আজ 3 বছর পর সেই দুজনই কিনা পাগলের বেশি পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি। বাহ, কি সুন্দর দৃশ্য, তাই না আপু? আপনার কথা এবার মেহরুন হেসে দিয়ে বলে, পাপের ফল সবারই ভোগ করতে হয় রে বোন। তবে আমি অনেক হ্যাপি, কারণ আমার শরীর আজ পর্যন্ত কেউ স্পর্শ করেনি, আর ভবিষ্যতও পারবে না। আজীবন এই পাগলের ভেসে পথে ঘাটে ঘুরে বেড়াবো, তাতে করে অন্তত নিজের শরীরটা তো পবিত্র থাকবে। আচ্ছা, তুই কি হ্যাপি না? আমিও অনেক হ্যাপি, কারণ মানুষটাকে কষ্ট দিয়ে মেরেছি, তার জন্য উপরওয়ালার তরফ থেকে আমাকে পাগল বানিয়ে দেওয়া হয়েছে। না হয়তো প্রায়শ্চিত্ত করার মতো কোনো ওয়ে ছিল না। আর তাছাড়া আমার শরীর শুধু এই মানুষটার নামে করে রেখেছিলাম, কিন্তু সে তো মরে গেছে। তাই এই শরীর আর কেউ স্পর্শ করার অবস্থায় রাখেনি। পাগল হয়ে সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়ায়। কেউ গায়ের দুর্গন্ধ দেখে কাছেও ঘেঁষে না, শরীর স্পর্শ করবে তো দূরের কথা। অনেক ভালো। আচ্ছা, এবার চল দুই পাগলি মিলে আমাদের পাগলটার জন্য দোয়া প্রার্থনা করি। চলো। তারপর দুজন আকাশের জন্য প্রার্থনা করতে করতে কান্না করে দেয়। আর দুজনের কান্না পরিমাণটা এত বেশি হয় যে দুজনের মাথায় আউলে যায়। তারা যে আকাশের কবরের সামনে সে দুজনে এমন অপরের সাথে ভালোভাবে কথা বলছে সেটা ভুলে যায়। তাই তারা নিজেদের মতো কান্নাকাটি করে পাগলের মতো আকাশের কবর ছেড়ে দুইজন দুই রাস্তা ধরে মন নেয়। আর এভাবেই গল্পটা সমাপ্তি হয়। তো বন্ধুরা, গল্পটি একটু কষ্টের শেষের দিকে, তবে যাই হোক, সব কষ্ট তো পূর্ণতা পায় না, এটা তো এর আগে বলেছি, আবারও বলছি। তো কেমন হয়েছে জানাতে বলবে না। আর পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবে। ও আরেকটা কথা, আমি খুব অসুস্থর জন্য ঠিকমতো গল্প দিতে পারছি না। তো হয়তো এই বয়সটা শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা কতটা খারাপ। তাই যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।